আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক খান। এর আগে আমি আপওয়ার্কের উপরে দুটি ভিডিও দিয়েছি, যে দুটি ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখিয়েছি যে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে হয় প্লাস এক্সাম দিতে হয়। কিন্তু আমি এমন কোনো ভিডিও আপওয়ার্কে এখন পর্যন্ত দেইনি যেখানে আমি এটা বলেছি যে কিভাবে আপওয়ার্কে কাজ করতে কাজ করতে হয় বা আপওয়ার্কে কভার লেটার কিভাবে লিখতে হয় এই প্রসঙ্গে কোনো ভিডিও আমি এখন পর্যন্ত তৈরি করিনি। তো যাই হোক না কেন, আমার অনেক স্টুডেন্ট প্লাস ইউটিউব ভিউয়ার আছেন এমন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন এমন একটি ভিডিও তৈরি করি যেখানে আমি পুরো আপওয়ার্কের প্রসেসটা সহজভাবে ডিসক্রাইব করি আর কি, কীভাবে জব পেতে হয় প্লাস কাভার লেটার প্রসঙ্গে বিশেষ করে যেন একটু কথা বলি কীভাবে কাভার লেটার লিখতে হয় প্লাস আপওয়ার্কে জব পাওয়ার জন্য যে ছোটো ছোটো ট্রিক্সগুলো আছে এই ট্রিক্স প্রসঙ্গে যেন কিছু কথা বলা হয়। সো এই ভিডিওটা মূলত আমার এই জন্যই তৈরি করা যে আপওয়ার্কে আসলে আমরা কিভাবে জব বিট করতে পারি বা জব বিট প্রসেসের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস দেখা উচিত বা একটা জব কিভাবে রিসার্চ করতে হয়, প্লাস আপওয়ার্কে পেমেন্ট মেথড নিয়েও আমি কোনো কথা বলিনি এর আগে। সো পেমেন্ট মেথড নিয়েও আমি এখানে একটা ক্লিয়ার আপনাদের আইডিয়া দিব যে কীভাবে আপওয়ার্কে নিজেদের পেমেন্ট মেথড সেট করবেন, টাকা উইথড্র করবেন কিভাবে, এই প্রসেসগুলো নিয়ে আমি কথা বলবো। এছাড়া আপনাদের অনেকেরই এরকম ইচ্ছা থাকে যে আমরা যদি এই অ্যাকাউন্টের থ্রুতেই আপওয়ার্কে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম। সো এটা আপওয়ার্কে খুব ইজি করা। আপনি চাইলেই আপনার যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে আপওয়ার্কে আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আমি আজকের এই প্রসেসগুলি এখানে দেখাবো। সো আশা করি এর সঙ্গে থাকবেন, কারণ এই ভিডিওটা অনেক বড় একটি ভিডিও হতে যাচ্ছে, যেখানে আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই প্রসেসটি আবার একটু আলোচনা করব। দেন আমরা বাকি যে প্রসেসগুলি বাকি যে কথাগুলি বললাম এই কথাগুলি নিয়ে আবার আলোচনায় আসবো। আমার অলরেডি ইউটিউবে দুইটা ভিডিও দেওয়া আছে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে এবং স্টেপ বাই স্টেপ পুরো মানে স্টেপ বাই স্টেপ করাই। সো ওইটা দেখলে একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেম হবে না। তবে যেসব জায়গাগুলো প্রবলেম হবে ওগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমি তারপরেও বলছি একদম দ্রুত, এটা খুব বেশি সময় নিব না, আমি জাস্ট দ্রুত বলে দেওয়ার কারণ আমি মেইন ফোকাস করবো হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে জয় বিট করতে হয় বা বিট করার নিয়মগুলো কি এইগুলো নিয়ে একটু ফোকাস করব। এখন কথা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা নিয়ে আমি যেটা বলছিলাম যে ইউটিউবে আমার দুটা ভিডিও অলরেডি দেওয়া আছে। দুটা ভিডিওর মধ্যে মজার বিষয় হচ্ছে পুরনো ভিডিওটায় ভিউ বেশি, কেন জানি না, কিন্তু ওই ভিডিওটা ব্যাকডেটেড। সো আমি বলবো যেটা নতুন ভিডিও ওইটা দেখেন। নতুন ভিডিও বলতে গেলে যেটা মনে হয় সামথিং কি বলে লেখা আছে আপনার যে আপওয়ার্কের অ্যাকাউন্ট 100% করা 40 থেকে 42 মিনিটের মধ্যে, এরকম একটা টাইটেল আছে, এইটাকে দেখবেন, ঠিক আছে? ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটায় আপনারা তাহলে পুরো লেটেস্ট যে ওদের ইন্টারফেসটা ওটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, আপওয়ার্কে যাওয়ার জন্য আমাদের odesk.com লিখলেও হবে, আপওয়ার্ক লিখলেও হবে, কারণ যেটাই করেন না কেন ওটা রিডাইরেক্ট হয়ে আপওয়ার্কে চলে আসবে। ওডেস্ক যেটা ছিল সেটা এখন আপওয়ার্ক। যাওয়ার পরে সাইন আপ একটা বাটন আছে আপনাদের, সাইন আপ বাটনে ক্লিক করার পরে দুটো অপশন আসছে এখানে, যে একটা হচ্ছে আপনি একজন ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন কিনা, আর একটা অপশন হচ্ছে যে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করছেন কিনা। বেসিক্যালি তো আমরা সবাই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, কেউ তো আর অ্যাকাউন্ট করতে যাচ্ছি না। সো মানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করব না, এই জন্য আমরা এখানে যে ওয়ার্ক এই ওয়ার্কে ক্লিক করব। অনেক সময় আমি দেখেছি এখন পর্যন্ত যে না বলবেন যে এটা কেউ কেউ বোঝে না, হ্যাঁ অনেকেই বোঝে না, ভুল করে আমি দেখেছি আমার স্টুডেন্ট অনেক সময় হায়ারে ক্লিক করে তার অ্যাকাউন্ট করে, লাস্টে ইন্টারফেস মেলে না, মাথা খারাপ হয়ে যায়। সো বিষয়টা হচ্ছে এরকম, অ্যাকাউন্ট যখন করবেন এখান থেকে চিন্তা করবেন আপনাদের ওয়ার্ক যেটা এইখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে। নেক্সট হচ্ছে দুটো অপশন দিচ্ছে আপনাকে ইমেলের থ্রুতে এবং লিঙ্কডইনের থ্রুতে। লিঙ্কডইনের থ্রুতে আমরা যাচ্ছি না, নর্মালি আমরা ইমেলের থ্রুতেই যাব। সো ইমেলের থ্রুতে যদি যান আপনি, ইমেলের থ্রুতে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা ফর্ম আসবে যেখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সেট করতে হবে। এইখানে বিষয় যেটা ইম্পর্টেন্ট এটা বলি সেটা হচ্ছে আপনার এখানে নেমটি অনেক ইম্পর্টেন্ট। কেন নেম ইম্পর্টেন্ট? আপওয়ার্ক ইদানিং ভেরিফিকেশন চাচ্ছে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য হয় আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এইগুলো লাগবে। সো যে কোনো একটা থাকলেই হবে, আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান করতে পারবেন।
যদি কেউ মনে করেন যে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবো, ওকে ফাইন। ন্যাশনাল আইডি কার্ডে অনেক সময় অনেকের নাম ভুল থাকে, অনেকের অনেক সময় দেখা যায় কমা বা ডট এরকম একটা মিসিং এরকম কিছু চলে আসতে পারে। যাই থাকুক না কেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম যা আছে হুবহু সেই নামে এখানে দিতে হবে। ভুল থাকলে ভুল, কিচ্ছু করার নেই। যদি আপনি চান যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে, তাহলে আচ্ছা। সো এইখানে যদি ডট থাকে কারো নামে, অনেকের নামে ডট আছে, যেমন আমার নিজেরই এমডির পরে ডট আছে, ডট দিই আমরা। সো এই ডটটা এখানে দিবে না, নিতে দিবে না। তো এইখানে না দিতে দিলে কোনো সমস্যা নেই। এটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেলে দেন দুটো সিকিউরিটি কোশ্চেন সেট করার পরই এই অপশনটা চলে আসবে, সে আপনাকে নাম এডিট করতে দিবে। ঠিক আছে? সো এই জিনিসটা চিন্তা করার কারণ নেই, কারণ এখন যদি ডট দেন সেই ইনভ্যালিড ক্যারেক্টার দেখায়, নিবে না। সো এটা পরে দিতে পারবে। জাস্ট এইখানে ইম্পর্টেন্ট ছিল এই পার্টটা, যে নামটা অবশ্যই চিন্তা করে দিয়েন। আপনার যেটা দিয়ে ভেরিফিকেশন করতে চান ওইখানে যে নাম আছে হুবহু সেই নাম ইউজ করবেন, একদম হুবহু। আচ্ছা, দেন আপনি এখান থেকে আপনার কাছে একটা মেইল যাবে, ভেরিফিকেশন মেইল, যে আপনার ইমেল যেটা দিয়েছেন ঠিক আছে কিনা। ভেরিফিকেশন মেইলটা যাওয়ার পরে আপনি মেইলে একটা লিঙ্ক দেওয়া হবে এরকম আপনাকে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে সে আপনাকে অ্যাকাউন্ট কমপ্লিট করতে আপওয়ার্কে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। নেওয়ার পরে এইভাবে কমপ্লিট মাই প্রোফাইল বলে একটা অপশন আসবে, যেখানে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট মাই প্রোফাইলে ক্লিক করার পরে ফার্স্টে যে অপশনটা আসছে এটা হচ্ছে স্কিলস। আপনার যে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান বা আপনি কোন ক্যাটাগরির জন্য ইন্টারেস্টেড কাজ করার জন্য। এটা একটা কথা একটু বলে দিই, যদিও একটু হতাশাজনক কথা, সেটা হচ্ছে এরকম যে বিগত 1.5 মাস যাবত আপওয়ার্কে নতুন কোনো অ্যাকাউন্ট সাবমিশন নিচ্ছে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ওদের হেল্প সেন্টারে 2-3 বার নক করেছি। একদম লাস্ট যখন কথা বলছি, এই সপ্তাহ আগে কথা যখন বলছি, ওই দিন ওরা জানালো আমাকে এটা, যে রিসেন্টলি তারা একই কথা বলে, আমরা যে স্কিলে আপনাদের হয়তো সাবমিট করছে অ্যাকাউন্টটা, যে স্কিল তারা দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই স্কিলে আর ফ্রিল্যান্সার দরকার নেই, এই কারণে আমরা নিব না। বিষয়টা অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝছি অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না। ওরা এখন আপাতত ওদের ইন্টারনাল কোনো পলিসির কারণে কোনো ফ্রিল্যান্স মানে যে স্কিল দেন না কেন, স্কিল চেঞ্জ করলেও নিচ্ছে না, অ্যাকাউন্ট রিসাবমিট অবস্থায় রেখে দিচ্ছে। ঠিক আছে? সো এখন বিষয় হচ্ছে এটা, আমি আমার স্টুডেন্টদের কিছু কিছু ক্ষেত্রে এরকম অ্যাকাউন্ট করাতে পারছি, এই জন্য আপনাদের সাথে অ্যাকাউন্ট কথাটা শেয়ার করছি। ইভেন সেটা হচ্ছে যে এইখান থেকে যখন ক্যাটাগরি চুজ করবেন, আপনি কাজ করেন এসিওতে, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। বাংলাদেশে এখন এসিওতে মানে 20-30 হাজার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আছে এসিওতে। সো এসিওতে যান না, কারণ যেহেতু আমি পরে সব চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এমন একটা ক্যাটাগরি চুজ করেন যে ক্যাটাগরিটা ইউনিক হবে, যে ক্যাটাগরি বাংলাদেশ থেকে খুব কম লোক আছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে একটা পসিবিলিটি আছে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার, অ্যাপ্রুভ দেয়ার। সো এইখান থেকে আপনি এমন একটা ক্যাটাগরি চুজ, নরমালি আমরা কোনটা চুজ করবো, সেলস এন্ড মার্কেটিং, রাইট? এটা হচ্ছে আমাদের জন্য, যেহেতু আমরা এসইওর কাজের জন্য যাচ্ছি, কিন্তু এইটা চুজ করেন না। ওকে, এইখান থেকে আদার্স যে কোনো একটা অপশন চুজ করেন, এমন চুজ করবেন যেটা কিনা আপনি, এমন বলছি না আপনাকে ওটাই কাজ করতে হবে, কারণ পর চেঞ্জ করতে পারবেন আপনি। কিন্তু এখন যেহেতু ওরা এই কথাটা বলছে, কারণ আমি সরাসরি ওদের সাথে লাইভ আমি করেছি ওদের সাথে সাপোর্টে, কিন্তু ওরা লাস্ট এটাই আমাকে বলেছে। আমি ইভেন এটাও বলছি যে আমার স্টুডেন্ট আছে, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস এর অ্যাকাউন্ট পেন্ডিং অবস্থা আছে, কি করব? লাস্টে তারা এটা আমাকে জানালো যে দেখেন, এটা আসলে আমাদের কোনো ওভাবে কিছু করার নেই, আপনাদের স্কিলটা দিয়েছে, যেহেতু আপনার সেম নিশে যাচ্ছে, স্কিলটা সেম তাদের, এই কারণে ওই স্কিল আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে লোক আছে, ফ্রিল্যান্সার আছে, সো আমরা আর ফ্রিল্যান্সার নতুন নিতে যাচ্ছি না। সো এখন সলিউশন একটাই, এছাড়া কোনো ওয়ে নেই। যে কয়টা এখন এইভাবে অ্যাপ্রুভ করা যায় বেটার। আর এইখান থেকে তার মানে আপনারা স্কিলটাকে ট্রাই করবেন একটু ব্যতিক্রম স্কিল দিতে। ওকে, এবার আসি, এইখানে আমি সেলস আর মার্কেটিং চুজ করেছিলাম বলে এটা আসছে সাব ক্যাটাগরি আর কি। এইখান থেকে মূলত স্কিল হচ্ছে এইগুলো আপনার সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আসার পরে আপনার এই সাব ক্যাটাগরি থেকে আপনাকে চুজ করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে যাবেন ওই ক্যাটাগরির আন্ডারে আপনি চুজ করবেন, যেগুলো থাকবে সমস্যা নেই। আমি আবারও বলছি, এইটা চিন্তা করেন না যেটা তো আমি পারি না, যেগুলো হালকা হলেও পারি সেগুলো দিই, একটু কিছু পাশাপাশি থাকুক, দরকার নেই। পারেন না ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এইখানে থেকে 2-3টা চুজ করবেন, যেটা ভালো লাগে আপনার, এরকম 2-3টা চুজ করে দিন। আচ্ছা, এবার এটা করার পর একটা ফর্ম আসবে আপনার কাছে,
এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মের অ্যাট ফার্স্ট যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টকে লিংক করতে বলবে, যে আপনার অ্যাকাউন্টকে লিংক করেন। আরেকটা জিনিস বলি, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় একটা অপশনও বাদ দিয়ে যাবেন না, এটা খুব ব্যাড প্র্যাকটিস। একটা অপশনও বাদ দেবেন না, যে সেটা অপশনাল হোক আর যা হোক। এখানে বলেছে অপশনাল, তুমি না করলেও চলবে, দরকার নেই, অপশনাল কোনো সমস্যা নেই, আমি ফিল আপ করবো। যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাথে আপনার অ্যাকাউন্টটাকে লিংক করা, যে কোনো একটা, আপনার যেটা ভালো লাগে। এবার অনেকে বলে স্যার একটা কেন, সবগুলি করে, করা। নরমালি বলছি একটা অ্যাটলিস্ট করাবেন, বাদ দিবেন না অপশন। লিংক করালেন, ওকে ফাইন। এইখানে আসি এবার, এই পার্টে আসার পরে আমাদের প্রবলেম যেটা, এইখানেও কেন জানি আমাদের প্রফেশনালিজমটা প্রকাশ পায় না। পায় না এই কারণেই, প্রথমত ছবি যখন দিই চিন্তা করি সবসময় বাইসে খেয়েছে, মানে এমন ছবিগুলো বের করেন যেগুলো কিনা গাছে বাজারে ঝুলতেছি এরকম বনে বাজারে আছে, এই টাইপের ছবিগুলো আমরা পছন্দ করি। বা সুইমিং পুলে কি বলে আধা নাঙ্গা অবস্থায়, এই অবস্থায় ছবিগুলো আমরা চুজ করি, ঠিক আছে। সো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনি জব খুঁজছেন, সো আপনার ইমেজটাও সেরকম হওয়া উচিত। সো অলওয়েজ ট্রাই করবেন ইমেজটা যেন এখানে ভালো একটা ইমেজ, এবং আপনার ফেসটা যেন ক্লিয়ার থাকে। কারণ আপনার ভোটার আইডি কার্ডের সাথে যখন ফেসটা আপনার আসবে তখন ফেসটা ক্লিয়ার থাকে। এখন এই কথা বলেন না স্যার ভোটার আইডি কার্ডে যে ছবি আসছে এই ছবি তো আসলে মানুষ কিনা চেনা জানে, এলিয়েন মনে হয়, কিছু করার নাই। ভোটার আইডি কার্ডে যে ছবি অ্যাকচুয়ালি এলিয়েনই মনে হয়, কিন্তু কিছু করার নাই, যেটা আসছে থাক, কোনো চিন্তা করার দরকার নাই। কিন্তু অ্যাটলিস্ট এখানে ছবিটা প্রফেশনাল লুক থাকে এরকম ছবি দেন। তাই বলে এরকম বলছি না যে আমার ছবিতে আমি এক কাজ করি যে ফটোশপে কাজ করে মুখ একদম সাদা বানায় রাখলে গলা একটা টাই ঝুলে দেয়, লাল টাই, হ্যাপি লাগে দেখতে, ওই টাইপের কাজ বলতেছি না, টাইমের দরকার নাই। নর্মালি একটা লুক আছে, আপনার ফেসটা শুধু ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং মোটামুটি ক্লিয়ার, এরকম একটা ছবি এখানে দিবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই ভুল করি, আমি দেখছি ম্যাক্সিমাম ভুল করতে, প্রফেশনাল টাইটেলটা ভুল করি। প্রফেশনাল টাইটেল হয় অলওয়েজ স্মল, ছোট, বেশি বড় হয় না। আমরা সাধারণত যেটা করি, প্রফেশনাল টাইটেল যখন দিতে যাই এরকম লিখি, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কমিশন অ্যানালাইসিস, লোকাল এসইও, প্লাস আরো পারলে তো একটা দিয়ে এক্সপার্ট লাস্টে, সব এক্সপার্ট হবে। এইগুলো ঠিক না। আপনি নির্দিষ্ট কোনো টপিক, নির্দিষ্ট কোনো নিশকে ফোকাস করে আপনার এক্সপার্টিজমটা প্রকাশ করেন। আপনি এক্সপার্ট, ঠিক আছে, হতে পারে আপনি এক্সপার্ট, অস্বাভাবিক কিছু না, ছোট করে দেন। হতে পারে আপনি অনলি আপনি মনে করেন আপনি কিওয়ার্ড মানে টোটাল এসইওটা জানেন, ওকে ফাইন, এসইও এক্সপার্ট, শেষ। আপনি মনে করেন কিওয়ার্ড রিসার্চটা শুধু ভালো পারেন, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। আপনি মনে করেন শুধু অন পেজটা ভালো জানেন, অন পেজটাই দেন। তাহলে নির্দিষ্ট নিশটাকে ফোকাস করবেন, একদম নির্দিষ্ট। এবার একটা কথা বলি, আপনি ওদিকে চুজ করে আসছেন ক্যাটাগরি, ওই যে দেখা গেল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং একটা ক্যাটাগরি চুজ করছেন, এখানে এসে টাইটেল দিচ্ছেন এসইও এক্সপার্ট, এই কাজ করেন না। আমি কিন্তু সব দিক মনে করা যায়, কারণ আমি জানি ভুল করে এই কাজটাই করবেন, কারণ আমরা বাই ডিফল্ট তো ওইটাই চিন্তা করবো যে এসইও এক্সপার্ট, আমরা সেটাই চিন্তা করবো। ওইখানে যে ক্যাটাগরি দিচ্ছেন অনলি অ্যাপ্রুভের জন্য আমি এটা বলছি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য। কারণ যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে 2 মাস আগে পর্যন্ত, যাদের অ্যাকাউন্ট করা ছিল কোনো ঝামেলা নেই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছে। মজার কথা হচ্ছে নরমালি চিন্তা করেন না, প্রত্যেক মাসে আমরা, আমার যে স্টুডেন্টগুলাই করে, আমার যে স্টুডেন্টগুলাই করে, তাই প্রত্যেক মাসে 100-200 অ্যাকাউন্ট ওরাই করে, তার কত অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে, সবই সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে তাহলে আপনারা যে ক্যাটাগরিটা চুজ করবেন ওই ক্যাটাগরি রিলেটেড একটা প্রফেশনাল টাইটেল দিবেন, যদিও সব পরে চেঞ্জ করা যাবে, কোনো চিন্তা করেন না। একটু বুঝতে পারলাম না, মানে এখানে যে আগে যে ক্যাটাগরিটা বললেন, হ্যাঁ, আপনি বললেন যে সেলস এন্ড মার্কেটিং অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, তাহলে আমি ধরেন এখানে লিগ্যাল দিলাম। হ্যাঁ, লিগ্যাল দিলাম। এখানে কি দিবেন? এইখানে তাহলে ওই লিগ্যাল রিলেটেড একটা, এইখানে কোন একটা প্রফেশনাল টাইটেল দিবেন। আচ্ছা, ওই রিলেটেড। হ্যাঁ, ওই রিলেটেড সব কথাবার্তা যা আনবেন ওই রিলেটেড আনবেন। এইখানে বিষয়টা হচ্ছে ওইখানে দিয়েছেন ক্যাটাগরিটা হচ্ছে, এখানে এসইও এক্সপার্ট, তাহলে সেই চেঞ্জ হয়ে গেল আমার। আচ্ছা, এই জায়গাটা ভুল করে, এই জন্য আমি আজকে বলে দিচ্ছি, এই পার্টগুলো ভুল করেন আপনারা। ওভারভিউ, ওভারভিউ বিষয়টা একটু সাবধানে থাকেন, এই বিষয়টা কয়েকটা নিয়ম আছে, একটু বলে দেই। ওভারভিউ লেখার ক্ষেত্রে সবচেয়ে আমাদের বড় অ্যালার্জি কাজ করে বলতে গেলে, আমরা লিখতে চাই না। ওভারভিউ হচ্ছে একমাত্র আপনার প্রোফাইলের সেই অংশ যে অংশে আপনি আপনার সম্পর্কে যত পারেন প্রশংসা করেন, কেউ বাধা দিচ্ছে না। আপনার যা ইচ্ছা, আপনি যা যা জানেন, যে বিষয় জানেন, যে বিষয়ে আপনার নলেজ আছে, যে বিষয়ে আপনি এক্সপার্ট, যে যে টুল আপনি কাজ করার জন্য ব্যবহার করেন, সব লেখেন। এখন একটা কথা বলি,
আপনি সেম কথা এখানে আপনি দিচ্ছেন, আপনি লিগ্যাল যেটা বললাম যে লিগ্যাল ক্যাটাগরিতে আপনি দিয়েছেন, অথচ এখানে আপনি কিওয়ার্ড রিসার্চের কথা বলতেছেন, এটা কিন্তু বলেন না, তাহলে কিন্তু বিষয়টা ধরা পড়ে যাবে, তাই না? সো এইখানে ওভারভিউ আপনি হ্যাঁ নিজের জন্য একটা লিখে রাখবেন আলাদা, ওটা পরে সব চেঞ্জ করবেন। অ্যাপ্রুভ হোক আগে অ্যাকাউন্টটা, বিষয়টা এরকম যে আগে তুমি আমাকে অ্যাপ্রুভ দাও, তারপর আমি সব চেঞ্জ করি, কারণ অ্যাপ্রুভ দিলে তো তারপর আপনি ডিঅ্যাক্টিভ করবেন অ্যাকাউন্ট। সো যেহেতু আপওয়ার্ক এখন ফ্রিজ করছে, আমাদেরও কিছু করার উপায় নেই, করতে হবে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যে ক্যাটাগরিতে আপনি কাজ দিবেন সেই ক্যাটাগরি রিলেটেড একটা ওভারভিউ দিবেন, ছোট করে দেন, প্রথম দিকে বেশি বড় লাগবে না, 3-4 প্যারার মধ্যে। তবে ছোট করে বলতে গেলে এটা না, অ্যাটলিস্ট 200 ওয়ার্ড বা 150 ওয়ার্ড এরকম দিবেন, এর থেকে কম দিবেন না। কখনো ওভারভিউ সেকশনের মধ্যে আপনার ইমেইল, আপনার স্কাইপ, কোনো প্রকারের কন্ট্যাক্ট আইডি যেন না থাকে, একদম পুরো অ্যাভয়েড করবেন এই জিনিসটা। ওভারভিউ এর মধ্যে কোনো প্রকার কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া যাবে না। ওকে, স্কিলস সেম, এইটা হচ্ছে সেই পার্ট, ওই যে আমি বলছিলাম স্কিলের কথা, যে স্কিল চেঞ্জ করেন, এখানে সর্বোচ্চ 10টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু ওই রিলেটেড স্কিল অ্যাড করেন। যদি বলেন যে ওই রিলেটেড যে কি স্কিল দেবো এটা তো জানি না, কোনো সমস্যা নেই, 2টা স্কিল দেন, কিন্তু ওই রিলেটেড দেন। সো যে স্কিলগুলো চুজ করবেন সব হবে ওই রিলেটেড, যেটা আপনি ক্যাটাগরিতে চুজ করেছেন। ওকে, ইংরেজিতে আপনার কথা বলার যোগ্যতা কেমন এটা আপনি ভালো জানেন, বলার কিছু নেই এখানে। নর্মাল কথা হচ্ছে যাই থাক না কেন কাজের সুবিধার্থে আমরা ফ্লুয়েন্ট দিব, যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, শেষ। কাজের সুবিধার্থে কেউ এটা দিব না, না আমি মিথ্যা বলতে রাজি নেই, আমি বেসিকই দিব, তাইলে এই মার্কেটপ্লেস আপনার জন্য না, মার্কেটিং প্রফেশনটা তাহলে আপনার জন্য না অ্যাটলিস্ট। আচ্ছা, আদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা বিষয় আছে, যে সেটা হচ্ছে যদি আপনি আদার্স ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বাংলা অ্যাড করতে চান করেন, কোনো প্রবলেম নেই, কারণ বাংলাদেশ থেকে এখন অনেক বায়ার আছে, বাংলা অ্যাড করা যায়। সো বাংলা অ্যাড করেন, এখানে আদার্স ল্যাঙ্গুয়েজে আপনি বাংলা অ্যাড করতে পারবেন, নেটিভ দিয়ে দেন ওটা যে আপনি বাংলায় বাইবন। ওকে, সো এখানে ল্যাঙ্গুয়েজ যখন অ্যাড করবেন একসাথে দুটো অ্যাড করতে যাবেন না, এরকম দিবেন না বাংলা কমা হিন্দি, এরকম দিবেন না, একটা অ্যাড করবেন। বাংলা অ্যাড করেছে দেন আবার হিন্দিটাকে অ্যাড করেন, কারণ বলতে গেলে হিন্দিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আপনি কত সময় আপওয়ার্কে দিবেন, মানে বিষয়টা হচ্ছে এরকম, আগে ছিল এরকম ফুল টাইম পার্ট টাইম, এখন সেটা করেছে লেস দ্যান 30 আওয়ার্স, আবার গ্রেটার দ্যান 30 আওয়ার্স, আর একটা হচ্ছে অ্যাজ বায়ার নিডেড, মানে বায়ারের চাহিদা অনুযায়ী আপনি কাজ করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি মনে করেন যে আমি হ্যাঁ লেস দ্যান 30 আওয়ার্স কাজ করবো, তার মানে পার ডে কয় ঘন্টা কাজ করছেন, 6 ঘন্টা, উইকলি 5 ডে 530, 6 ঘন্টা কাজ করছেন। সো এইভাবে করে আপনি এটা দিতে পারেন যে আমি পার্ট টাইম হিসেবে কাজ করব অথবা ফুল টাইম কাজ করবো, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি আপনার মতো করে দিবেন, কোনো প্রবলেম নেই, এটা অ্যাকাউন্টে কোনো ইফেক্ট করবে না। এই ইনফরমেশন গুলো সব দেয়া হয়ে গেলে সেভ দিবেন, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, আবার বলছি এই পার্টে কোনো কিছু মিস করেন না, বাদ দিয়েন না, ভুল করেন না। যেভাবে বললাম এইভাবে বিষয়টা মাথায় রেখে, আপনি এসিও এক্সপার্ট ঠিক আছে, এসিও দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন ঠিক আছে, কিন্তু এখন আপাতত এইগুলা পরে করেন, এখন অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানোর জন্য হলে আমাদের অন দিয়ে যেতে হবে। দেন সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ করার পরে যেটা বললাম অ্যাড ল্যাঙ্গুয়েজ এভাবে অ্যাড করতে পারবেন, যে হিন্দি দিলাম, হিন্দিতে আপনার কিভাবে কথা বলতে হয় কনভারসেশনাল যেটা আছে দিয়ে সেভ দেন, তারপর আবার একটা অ্যাড করেন, একসাথে দুটো অ্যাড করা যাবে না। ওকে, এরপরে আসি আমাদের এক্সপেরিয়েন্স লেভেল। কখনো এক্সপার্ট দিবেন না, আপনি এক্সপার্ট না, আপনি মার্কেটে নতুন আসছেন, হতে পারে আপনার 10 বছর এক্সপিরিয়েন্স ব্যাকে আছে, কেউ তো জানে না, এই মার্কেট তো কেউ জানে না, সেটা এই মার্কেটটা জানে আপনাকে নিউবি হিসেবে। এইখানে এন্ট্রি লেভেল দেওয়ার দরকার নাই, কারণ আপনি আপনার ওভারভিউ সেকশন এটা বলছেন যে আপনি 3 বছরের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কাজের, বলেছেন আপনি এটা, তার মানে আপনি এন্ট্রি লেভেলটা দিয়েন না, এখানে আপনি এইখানে দেন ইন্টারমিডিয়েট লেভেল, যে আমি হ্যাঁ বাইরে কাজ করছি আগে লোকাল মার্কেটে, এই মার্কেট প্লেসে আমি নতুন। তাহলে এক্সপার্ট লেভেল কখন দিবেন, যখন আপনি অ্যাটলিস্ট 10টা ওয়ার্ক বা 10টা প্রজেক্ট সাকসেসফুলি করবেন, 10-12টা প্রজেক্ট, দেন আপনি এক্সপার্ট লেভেলটা দিতে পারেন, এর আগে না। ঠিক আছে, এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আসি। এমপ্লয়মেন্ট হিস্টোরির ক্ষেত্রে হচ্ছে এবার আমাদের এক কথা থাকে যে আমরা তো কোনো জবই করছি না, আমরা তো কোনো জবই করি না, কি দিব, কোনো প্রবলেম নাই, আপনি জব করেন না, সেটা যে কোনো যেহেতু আমরা এখানে কম্পিউটার রিলেটেড কাজ করি, যে কোনো আইটি রিলেটেড একটা প্রফেশনে একটা কম্পিউটার দরকার, একটা ইন্ডাস্ট্রি নতুন করে বিল্ড করেন, আপনার নামেই দেন, ওইটাই আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই, কেউ এটা চেক করতে আসবে না, কোনো প্রবলেম নেই। তাই বলে এটা দিয়ে না আপনি গুগলে চাকরি করেন, নাসায় জব করেন, এগুলো দিয়ে দেন,
যে বিষয়টা এরকম, স্যার তো বলতে কোনো ভ্যারিয়েশন হবে না, তাহলে দিবই যখন। বিষয়টা এরকম যে কি স্বপ্নে বাড়ি যখন বানাবোই, আমার বাড়ি ভালো করেই বানাই, তো এরকম দরকার নাই। লোকাল চিন্তা করেন, জাস্ট লোকাল যে কোনো একটা কোম্পানির সাথে আপনাকে অ্যাটাচ করে দেন। যদি জব নাও করেন কোনো প্রবলেম নেই, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, দিয়ে দেন, ফাঁকা রাখবেন না। আমার কথা হচ্ছে এটা কোনো ইনফরমেশন মানে ফাঁকা যাবে না। সো এখন কথা হচ্ছে এইটা, এখন কথা হচ্ছে এইভাবে করে দেওয়ার অর্থ ছিল এটা যে আমি যে প্রফেশনটা দিয়েছিলাম, দেখেন আমার প্রফেশনের সাথে মিল রেখে দিয়েছিলাম এটা। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কাজ করি, আমি তো এসইও তেই কাজ করবো, তাহলে এসইও প্রফেশন রিলেটেড করে দিই, এটা দরকার নেই, এটা দিয়েন না, কারণ এখানে এসইও নিয়েই ওদের অ্যালার্জি টাইপের চলে আসছে আপওয়ার্ডে। এসইও রিলেটেড কোনো কথা যায় না। নরমালি আপনি আইটি রিলেটেড একটা প্রফেশন দিয়ে দেন, আইটি রিলেটেড কাজ করেন আপনি, একটা এই রিলেটেড প্রফেশন দিয়ে দেন, সামান্য ডেসক্রিপশন দিয়ে 1-2 লাইনে একটা কথা লেখেন, এইখানে কখন কাজ করছেন কি একটা ডেট টাইম দিয়ে দিবেন। অবশ্যই একটা কথা বলি, আপনারা এই জিনিসটা সময় হিসেবে গরমিল করেন। গরমিল করেন কিরকম, দেখা যায় আপনি জবের সাল দিয়েছেন এরকম যে 2013 থেকে 2015 সাল পর্যন্ত আপনি জব করছেন, এডুকেশনে যে করলেন কি আপনি আবার এডুকেশন টাইমটা ওই টাইমের মধ্যে ফেলাই দিচ্ছেন। তাহলে জব করছেন প্লাস কি আপনি এডুকেশনের একসাথে, দেখা গেল আপনার নরমাল একটা এডুকেশন ডিগ্রি দিয়েছেন, যেটাকে মনে করেন আপনি বিএসসি করছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, তো কমপ্লিট করছেন, ওর মাঝে আবার এডুকেশন কমপ্লিট না করে, এরকম যেন না হয়, এই টাইপের এডুকেশন বা জব দিবেন না। আবার অনেক সময় এরকম করি আমরা যে জব এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে দুইটা দেই, দুইটা হিস্টরি অ্যাড করি, কেন আপওয়ার্কে অ্যাকাউন্ট 100% করতে হলে মাঝে মাঝে দুইটা অ্যাড করতে হয়, ওরা বলে। তো তখন দেখা গেল এইখানে একটা দিচ্ছেন যে আমি 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত জব করতেছি একটাই, ওইটাই আবার করছেন কি 2015 সালে বা 2014 সালে মাঝামাঝি থেকে শুরু করছেন, ওইটা শুরু করে 2016 সাল পর্যন্ত আসছে, কনফ্লিক্ট হয়ে গেল না? এই জিনিসগুলো যেন না হয়। বিষয়টা হচ্ছে এরকম, চুরি করবেন ভালো কথা, মিথ্যা বলবেন ঠিক আছে, তারপর একটা গুছায় বলেন যেটা বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় যেটা। আমি যদি এখন বলি আমি একটা তাল গাছের মাথায় করে নিয়ে চলে আসছি এখানে, যেটা বিশ্বাস করবে না, তাল মাথায় করে নিয়ে আসছি বললে বিশ্বাস করবে। সো নরমালি সেন্সটা এভাবে চিন্তা করেন। ওকে, এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে সেম কথা। এডুকেশন আপনার ডিগ্রি যদি এরকম থাকে যে স্যার আমি তো কি করবো, আমি তো নর্মাল দেখা যাচ্ছে বাংলায় পড়াশোনা করছি, এই প্রফেশনটাতে আইটির সাথে যায় না, বা আমি আইটি ব্যাকগ্রাউন্ডেড না, তো আমি কি করবো, কোনো সমস্যা নেই, আইটি ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট কিনতে তার পয়সা লাগে না, এইখানে দেয়া আছে, আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন, আপনি একটা আইটি প্রফেশন দিয়ে দেন, সমস্যা কি? আপনি এমএসসি করেছেন কম্পিউটার সায়েন্সে, সমস্যা কি? দিয়ে দেন। দিলে তো কেউ আপনার সার্টিফিকেট চাচ্ছে না, সার্টিফিকেট সাবমিট করে, এটা চাচ্ছে না। এইখানে আপনি আইটি রিলেটেড একটা প্রফেশন চুজ করে দিবেন, অথবা এটা দিতে পারেন যে আপনি যে ক্যাটাগরিতে দিয়েছেন, মনে করেন আপনি লিগালে দিয়েছেন, তাই না? সো ল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো একটা আপনি এখানে তাহলে অ্যাড করে দিতে পারেন, দিয়ে সেভ দেন। ঠিক আছে? ওকে, সার্টিফিকেশন, সার্টিফিকেশনে আমাদের খুব প্রবলেম থাকে, কি দিব একদম এক কথায় ওইগুলো না চাকরি বানাই দিলাম, সার্টিফিকেশন কি দিব? কারণ এখানে যে সার্টিফিকেশনগুলো বলে, এই সার্টিফিকেশনগুলো সাধারণত অনেকেরই আমাদের কাছে থাকে না, অনলাইনে এই সার্টিফিকেশনগুলো অনেকেই আমাদের কাছে নাই। যেহেতু আমাদের নাই, একটা অপশন আছে আদার্স অপশন, ওইখানে যান, ওইখানে যে আপনি নিজের ইচ্ছা মতো একটা সার্টিফিকেশন অ্যাড করবেন। তাই বলে নিজের ইচ্ছা মতো বলছে, সেম কথা বলতেছি, ওই কাজ করেন না যে আমি গুগল সার্টিফাইড, গুগল সার্টিফিকেট তুমি এখানে চুজ করে দাও, এর ভিতরে তো অপশন আছে। হ্যাঁ, ওই অ্যাডপ্ট সার্টিফিকেট এরকম দরকার নেই দেওয়ার, দিলে ওই ওদের কাছে তখন যারা এরকম অনলাইন সার্টিফাইড থাকে তাদের একটা কোড থাকে, তো এইগুলো দিতে হয়, তখন সাবমিট করতে হয়, লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা সাবমিট করতে হয়। তো ওগুলো যেহেতু নাই, দিতে পারবেন না। তার মানে এখানে এমন একটা সার্টিফিকেশনের কথা বলেন যেটা আপনি লোকাল নিয়েছেন, মনে করেন বেসিক থেকে সার্টিফিকেট পেয়েছেন আপনি, ওকে ফাইন, এটা দেন। কিন্তু এখন কথা হচ্ছে সেম আগের কথাটাই, যেহেতু আপনি এখানে চুজ করছেন ক্যাটাগরি অন্য ক্যাটাগরি, এখন আপাতত বেসিক সার্টিফিকেট অ্যাড করেন না, পরে সব এগুলো রিমুভ করে চেঞ্জ করেন। এখন আপাতত আপনি ওই রিলেটেড করে একটা সার্টিফিকেশন অ্যাড করবেন। আচ্ছা, সার্টিফিকেশন, সার্টিফিকেশন এরকম আসে, দেখেন একটা প্রোভাইডার কোম্পানি সার্টিফিকেশনে আপনার নামটা দিবেন, সার্টিফিকেট পেয়েছেন কত সেটা দিবেন, ডেসক্রিপশন দিবেন, কবে সার্টিফিকেটটা পেলেন সেটা দিবেন, একটা লিঙ্ক দিতে হয়, এটা অপশনাল যদিও, না দিলে হয়, তবে লিঙ্কটা দেন। দিবেন কিভাবে বলি, আপনার যে সার্টিফিকেটটা আছে, মনে করেন বেসিক সার্টিফিকেটটা পেয়েছেন, ওটার একটা ছবি তুলেন, সুন্দর করে ছবি তুলেন, ছবি তুলে গুগল ড্রাইভে সেভ করেন, ওইখান থেকে লিঙ্কটা শেয়ার করে দেন, ওই শেয়ারেবল লিঙ্কটা এখানে দিয়ে দেন, যে কেউ যদি ক্লিক করে সার্টিফিকেট দেখতে পেল। অনলাইনেও তেমন একটা দেওয়া হয়ে গেল, একটা ভাবো দেখো যে না অনলাইনে আছে আমার সার্টিফিকেটটা, সেটা এরকম। হ্যাঁ,
যে কোনো ইচ্ছা। আচ্ছা, এই সব কাজ করার পরে আপনার এইভাবে অ্যাকাউন্টটা দেখাবে যে এই অ্যাকাউন্টে তুমি এই কাজগুলো কমপ্লিট করেছো, এই সবগুলো যাবে। একটা সেকশন বাদ থাকে, সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা আপনাদের কেউ এখন পর্যন্ত করেনি, পোর্টফোলিওটা নিয়ে একটু বলি। পোর্টফোলিও হচ্ছে সেই পার্ট যেটা কিনা আপনাকে হেল্প করবে আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাকে বাইরের কাছে প্রকাশ করার জন্য। প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স বলতে গেলে আপনি প্রিভিয়াসলি কোন কাজ করেছেন এই রিলেটেড, আপনি যে ক্যাটাগরি চুজ করেছেন বা আপনি যে স্কিলগুলো বলছেন যে আপনার মধ্যে আছে, ওই স্কিলটা অ্যাকচুয়ালি আপনি জানেন কিনা, কোনো কাজ করেছেন কিনা, এক্সপেরিয়েন্স আছে কিনা। এবং অবশ্যই একটা পোর্টফোলিও হলেও অ্যাড করতে হবে অ্যাকাউন্টে, অবশ্যই একটা হলেও করতে হবে। বেশি করেন যে কটা কোনো প্রবলেম নাই, কিন্তু ফার্স্টে একটা হলেও করতে হবে। এরপরে না হয় আপনি যে জবটা করলেন ওটাকে পোর্টফোলিও হিসেবে অ্যাড করলেন, এক একটা করে বাড়লো, এভাবে করলেন, সমস্যা নেই, কিন্তু ফার্স্টে একটা হলেও অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে পোর্টফোলিও অ্যাড করবেন, আপনারা তো সর্বোচ্চ পোর্টফোলিও অ্যাড করতে পারবেন না কিওয়ার্ড রিসার্চ, এছাড়া কিছু পারবেন অ্যাড করতে। কিন্তু এখন আপাতত কিওয়ার্ড রিসার্চ অ্যাড করে লাভ নেই, কারণ আপনি ক্যাটাগরি অন্যটা দিয়েছেন। তার মানে যে ক্যাটাগরি দিয়েছেন ওই ক্যাটাগরি রিলেটেড ধার করে হোক, কারো কাছ থেকে চুরি করে হোক, কারো কাছ থেকে দেখে হোক, কারো কাছ থেকে শিখে হোক, বুঝে হোক, যেভাবে হোক, একটা পোর্টফোলিও ম্যানেজ করবেন। ম্যানেজ করে সিম্পলি এখানে একটা প্রজেক্ট টাইটেল দিবেন। পোর্টফোলিও সেকশনে অনলি ইউটিউবে যেমন আমরা একটা ভিডিও দেখি, তার পাশে টাইটেল ছাড়া আর ভিডিও থাম্বনেল ছাড়া কিছু দেখা যায় না, পোর্টফোলিওটা সেম তাই, একটা থাম্বনেল একটা টাইটেল, এই দুটো পার্ট দেখা যায়। ক্লিক না করা পর্যন্ত ভিতর কি আছে কেউ বুঝবে না। সো এই ক্ষেত্রে পোর্টফোলিওর ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে থাম্বনেল। আগে আপওয়ার্কে এই সিস্টেমটা ছিল না, যেটা নতুন অ্যাড করেছে এই জিনিসটা, যে আপনি যে পোর্টফোলিওটা দিচ্ছেন এইটা কি আপনার আপওয়ার্কেরই কোনো কাজের পোর্টফোলিও কিনা। যদি হয় দেন তাহলে এখান থেকে জাস্ট আপনি আপওয়ার্কে যে কটা কাজ করেছেন সব আসবে, ক্লিক করলেই ওখান থেকে একটা সিলেক্ট করে দিলেই 2-3 দিন সাবমিশন মানে রিভিউতে থাকবে, তারা দেখবে অ্যাকচুয়ালি সত্যি বলছেন কিনা আপনি। ম্যাচ করবে, ম্যাচ করার পর যদি দেখি হ্যাঁ মিলে গেছে, ওকে ফাইন, দেন ওটা সাবমিট মানে ডান করে দিবে ওরা। কিন্তু এখন যেহেতু আপনারা নতুন, আপনারা কিন্তু কোনো কাজই করেননি, সো আপনাদের কোনো এখানে কিছু করার নাই, ওটা ওরকমই থাকবে। আপনারা জাস্ট নর্মালি একটা এখানে, যেমন আমি এখানে দেখেন একটা অ্যাড করেছি, লোকাল এসইও টাইটেল দিয়েছি। লোকাল এসইও টাইটেল দিয়ে আমি একটা কাজ দিয়েছি এরকম, যেমন বায়ার এই কাজটা বলছে, প্রজেক্ট ওভারভিউতে এটা থাকবে যে আপনি এইখানে কি করছেন, কি শিখছেন বা কি ডেলিভারি দিচ্ছেন, এইটা থাকবে প্রজেক্ট ওভারভিউ সেকশনে। এখানে নর্মালি কিছু কথাবার্তা বলেন যে আমি এই কাজ করছিলাম, এই কাজটা আমি এভাবে সাবমিট করছি, শেষ। সেম এবার ক্যাটাগরি, যে ক্যাটাগরি চুজ করেছিলেন ফার্স্টে ওই ক্যাটাগরি এখানে দিবেন, যে সাব ক্যাটাগরি চুজ করেছেন সেটা এখানে দিবেন। প্রজেক্ট ইউআরএল, যদি আপনার কাজটা লাইভ থাকে অনলাইনে তাহলে ইউআরএল দিবেন, না থাকলে কিছু করার নাই, দিতে পারবেন না, তো দিয়েন না। যদি লাইভ থাকে তাহলে ইউআরএল দিবেন। কবে কাজটা করছেন, ডেট যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই, এটা কোনো অপশনাল। স্কিল দিবেন, অপশনাল হলেও স্কিল দিবেন। আপনি যে রিলেটেড কাজ এখানে বর্ণনা করছেন ওই রিলেটেড একটা স্কিল এখানে দিয়ে দিবেন। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে থাম্বনেল ইমেজটা। এখানে থাম্বনেল ইমেজটা যত ভালো হবে আপনার থাম্বনেল ইমেজের এটা যত ভালো হবে, দেখতে যত ভালো হবে, তত ওটার ক্লিক বেশি পড়বে। কারণ আপনারা কিন্তু জানেন যে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি, কোন ভিডিওগুলো বেশি ক্লিক করি, যে ভিডিওগুলায় থাম্বনেল ভালো থাকে, মানে দেখতে ভালো হয় ইমেজটা। আমরা এসইও বিষয়টা এরকম সার্চ করছি, হাউ টু লার্ন এসইও লেখে, অনেকগুলো ভিডিও আসছে, নিচের দিকে একটা ভিডিও আসছে যে ভিডিওর উপর একটা সুন্দর একটা মেয়ের একটা ছবি আছে। প্রথম এগুলা বাদ দিয়ে আমি যে নিচেটা কি রে, এটা একটা মেয়ের ছবি কেন আসলো, একটা মেয়ে কি তার মানে এই কি ভিতরে বর্ণনা করতেছে, তাহলে এটাই আমি আগে যাই শুনি। মজা নিয়েন না, তাই করবে। এখন এখানে কথা হচ্ছে আমরা এখানে যখন থাম্বনেল দিব, মনে করেন আমি একটা কাজ দিয়েছি, একটা লোকাল এসইও একটা কাজ দিয়েছি, হইতে পারে এটা আমার ওয়েবসাইটের একটা থাম্বনেল নিয়ে দিলাম, ওয়েবসাইট থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওটা দিলাম ইমেজ হিসেবে, অথবা বেটার হয় ম্যানুয়ালি থাম্বনেল ক্রিয়েট করা, খুব ভালো এই জিনিসটা। আপনি যত ম্যানুয়ালি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এটা অনেক ভালো। বলতে গেলে এরকম, মনে করেন কিওয়ার্ড রিসার্চ একটা টাস্ক, হ্যাঁ, এবার আসি কিওয়ার্ড রিসার্চের টাস্কে অ্যাকচুয়ালি কি ধরনের থাম্বনেল দেওয়া উচিত। আমি এটা দিতে পারি, একটা লোক হাতে একটা কি বলে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে কিছু একটা খুঁজছে, হচ্ছে না, রিসার্চ করছে, সে কিছু একটা খুঁজছে। অথবা এমন দিতে পারে দূরবীন নিয়ে আকাশের দিকে তাকায় দিচ্ছে, কিছু একটা খুঁজছে, ঠিক আকাশের মাঝখানে একটা কিওয়ার্ড ঝুলাই দিলেন, এরকম একটা কি ঝুলাই দিলেন, কি ঝুলতেছে, জাস্ট আমি কিন্তু
এইভাবেই কিন্তু থাম্বনেল ক্রিয়েট চিন্তা করতে হবে আপনাদের। থাম্বনেল যত আই ক্যাচি হবে ওটা আপনার জন্য তত ভালো। সো পোর্টফোলিও সেকশনটা কি বোঝা গেছে? এক কথায় আমরা ওভারভিউর জন্য বিষয়টা এরকম, অন্য ফ্রিল্যান্সার একটা নিয়ে কপি করে মেরে দিই। এগুলো বাদ দেন না, এগুলো আর ভাল লাগে না, এগুলো চলে না এখন, এগুলো চল নাই। কথা হচ্ছে এখন ইউনিক সবাই চিন্তা করে, সবকিছু ইউনিক চিন্তা করে। সো অ্যাটলিস্ট নিজের ক্ষেত্রে, কারণ তার বারবার চেঞ্জ করবেন না, একবারই করছে, সো ইউনিক কিছু চিন্তা করেন। ওকে, সো পোর্টফোলিও সেকশন ডান। এরপরে আমাদের আসছে, এগুলো তো অ্যাড করা শেষ, পোর্টফোলিও ডান, এটা শেষ। এবার আসবে আমাদের এই সেকশনটা। এইটা হচ্ছে আপনাদের, আপনি আওয়ারলি রেট, আপওয়ার্কের সর্বনিম্ন আওয়ারলি রেট হচ্ছে কত? $3। আগে যেটা কোনো ফিক্স ছিল না, এখন ওটা $3। এখন কথা হচ্ছে $3 নিচে আপনি দিতে পারছেন না, এখন তো 20% বলবো। পরে আসেন না, আগে কি নিচ্ছে সেটা পরে। সো $3 নিচে আপনি আপওয়ার্কের কাছে কি করতে পারছেন না। সো আপনাকে মনে রাখতে হবে যে আপনি $3 নিচে দিতে পারবেন না, প্রথম কথা। তাহলে কত দেয়া যায়? বেটার হয় 5, 6, 7 এরকম দেয়া বেটার। এবার আসি লোকেশন। এই লোকেশনটা একদম আপনার ভোটার আইডি কার্ডে বা আপনি যেটা দিয়ে আইডেন্টিফাই করতে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে যাচ্ছেন, ওই অ্যাকাউন্টে মানে ওইখানে যা আছে ওই অ্যাড্রেসে জীবনে মেইল যাবে না, কিচ্ছু হবে না, আপনার চিন্তা নাই। কিন্তু হুবহু ওইটা দিবেন, একদম হুবহু আপনার যেটা আছে আপনার ভোটার আইডি কার্ডে হুবহু ওই জিনিসটাই রাখবেন, এখানে কোনো চেঞ্জ করবেন না। এই অ্যাড্রেসটা না, একদম যা দেয়া আছে হুবহু ওই অ্যাড্রেসটাই এখানে দিবেন। লাস্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন, যেটা হচ্ছে আপনার লাগে ভেরিফিকেশনের জন্য, একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন। ওকে, সরি, না না, ওকে। সবকিছু করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে ওরা এইখানে এসে বলবে আপনার প্রোফাইলকে সাবমিট করেন আপওয়ার্কে রিভিউর জন্য। এর মানে হচ্ছে এখন আপনার টাইম আসছে, আপনি আপনার প্রোফাইলটাকে সাবমিট করেন। কার কাছে? আপওয়ার্কের কাছে। আপওয়ার্কের রিভিউ টিম এটা দেখবে, তাদের কাছে ভালো লাগলে দেন তারা আপনার প্রোফাইলকে অ্যাপ্রুভ দিবে কি না দিবে এটা চিন্তা করে দেখবে। এখন বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা এইখানে এসে আমরা যখন সাবমিট করি, পরে এইখানে বড় একটা বোর্ড দেখা যায় চলে আসে রিসাবমিট একটা বাটন নিয়ে বর্তমানে। সো ওই জিনিসটা যাতে না হয় এই জন্যই এই প্রসেসগুলো বলা আছে, এত ভাবে ডিসক্রাইব করা। এবার আসি আমরা আপওয়ার্কের প্ল্যান নিয়ে। আপওয়ার্কের দুইটা প্ল্যান আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেসিক, একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। ফ্রিল্যান্সার বেসিক, ফ্রিল্যান্সার বেসিকের ক্ষেত্রে একটা বিষয় বলি, এই প্ল্যান দুটো মেইনলি আসার রিজনটা একটাই, রিজনটা আমি একটু বলি। সেটা হচ্ছে আপওয়ার্কে আগে একটা টাইম এরকম ছিল, যখন ওডেস ছিল, আপনারা যদি কেউ কাজ করে থাকেন ওই টাইমে এটা জানবেন যে আমি স্কিল দিয়েছি এসইওতে, কিন্তু আমি ডটনেটেও জব বিট করছি, লিগ্যালেও বিট করছি, ডিজাইনিংও বিট করছি, যে জব আসছে সেটা হয়তো আমার টাইমলাইনে যেটা পাচ্ছি সেটাই বিট করছি। কারণ কপি পেস্ট করা কভার লেটার আমার কাছে আছে, কভার লেটারে 4-5টা স্যাম্পল আমার কাছে আছে কপি করা, কপি মানে পেস্ট মানে, কপি মানে পেস্ট করে শেষ, কাজ শেষ। এখন বিষয় হচ্ছে এই যে আপনি কাজটা করছেন, একটু খুব ডিপলি না, জাস্ট নর্মালি চিন্তা করেন, আপনি একটা বায়ার, আপনি একটা কাজ দিয়েছেন এরকম যে আপনার একটা লোগো ডিজাইনার দরকার। এখন আপনার যে লোগো ডিজাইনার দরকার, আপনার মনে করেন 100 জন বিট করেছে ওই জবটায়, 100 জনের মধ্যে তার তো পসিবল না 100 জনের সাথে ইন্টারভিউ নেওয়া, কখনো পসিবল না। সে সর্বোচ্চ 8 থেকে 10 জনকে ইন্টারভিউ নিতে পারে। এই যে 8 থেকে 10 জনকে ইন্টারভিউ নিবে, মনে করেন ওই 8 থেকে 10 জনের মধ্যে 8 থেকে 10টাই পড়ছে ফেক, যারা কিনা সব এই টাইপের, সব এই টাইপের যেগুলো, মানে বিষয়টা এরকম, আমি অন্য ট্র্যাকের কিন্তু এই ট্র্যাকেও জব বিট করছি। তার মধ্যে 2টা আছে এরকম যারা কিনা খুব কথা বলতে চালু, কথা দিয়ে কনভিন্স করতে পারে। ওরা করলো কি, ইন্টারভিউতে যায় ঠিকই বাইরে পটায় কাজটা নিয়ে নিচ্ছে, কিন্তু সেটা লোগো ডিজাইনের লটাও বোঝে না। কি হবে? টাইম যাবে, সে লাস্টে নিজে কি করবে, ওই যে ফটোশপ জানে, ওই জন্য ফটোশপের থেকে একটা কিছু একটা মাইরে দিয়ে একটা সাবমিট করে দিল। কিন্তু যদি এরকম হয়, যে কাজটা দিল আপনাকে তারও তো একটা ডেডলাইন আছে, ক্লায়েন্ট যে আপনাকে দিয়েছে কাজটা তারও তো একটা কাজ সাবমিটের ডেডলাইন আছে। তো সে কিন্তু ওই ডেডলাইনে যখন কাজটা আপনার কাছে নিবে, নিয়ে দেখবে আপনি ওই করে ফেলছেন, তখন কি হবে, সে এই মার্কেট প্লেস সম্পর্কে আস্থা হারায় ফেলবে। এই মার্কেট প্লেসে
ভালো ফ্রিল্যান্সার পাওয়া যায় না। তার মানে একটা ক্লায়েন্ট যদি মার্কেটপ্লেস থেকে ছেড়ে চলে যায়, ওই মার্কেটপ্লেসের অবস্থা এমনি খারাপ হয়ে যায়। ওডেসটা ডাউন হয়েছে অনলি এই জন্য। আমরা অহেতুক বিট করতাম, অহেতুক ক্লায়েন্টদেরকে মানে উল্টাপাল্টার মধ্যে ফেলাতাম, মানে ক্লায়েন্টদের মাথা খারাপ করে দিতাম বলতে গেলে। একটা জব করতে পারতো না, সাথে সাথে 50-60টা অলরেডি জব বিট হয়ে গেছে। আপনি জানেন বা না জানেন বিষয়টা এটা না, আপনি যেটা জানেন না সেটাও বিট করছেন আপনি। তখন ওরা এইটাকে নতুন মোডে আনার জন্য এই প্ল্যান নিয়ে চলে আসলো যে ওকে ফাইন, আমরা এই জিনিসটাকে এবার করতে দিব না, এটাকে বন্ধ করতে হবে। ফিল্টারিং করে আসো তুমি এবার। কিভাবে আসো? আপনাকে এখন মান্থলি 60 কানেক্ট দিচ্ছে, তাই না? 60টা কানেক্ট দিচ্ছে। আগে কিন্তু কোনো কানেক্ট সিস্টেম ছিল না। সো যখন 60টা কানেক্ট দিচ্ছে, এর অর্থ হচ্ছে নরমালি ওরা বলে সর্বনিম্ন একটা জবে বিট করতে একটা থেকে একটা কানেক্ট লাগে, সর্বোচ্চ 5টা কানেক্ট লাগে। এসইওর যে জবগুলো আছে সব জবে 2টা করে কানেক্ট লাগে, এর বেশি আমি দেখিনি। আচ্ছা, সো নরমালি চিন্তা করলে আমরা তাহলে এক মাসে কয়টা জবে বিট করতে পারছি? 30টা জবে বিট করতে পারছি। তার মানে 30 দিনে 30টা জবে আমাকে বিট করতে দিচ্ছে নরমালি চিন্তা করলে। আপনি যদি মনে করেন আজকে সকালে আমি বলবো যে কয়টা পারি জবে বিট করবো একসাথে, শেষ করে দেবো কানেক্ট, ফাইন, শেষ করেন, কোনো প্রবলেম নেই, আপনার টাকাবে না। কিন্তু বাকি 29 দিন আঙ্গুল চুষবেন বসে বসে, কাজ দেখবেন, কাজ আসছে কিন্তু লাভ নেই, কারণ আপনাকে জবে বিট করতে দিবে না, কানেক্ট শেষ আপনার। আমরা যদি ফ্রিল্যান্সার যে ফ্রি আসছে, যেটা ফ্রিল্যান্সার বেসিক, যেটা এই প্ল্যানটা থাকি, যেটা সবাই আমরা এটাই ইউজ করি, এইখানে হচ্ছে কথা এরকম, আপনাকে 60 কানেক্ট দেওয়া হবে প্রত্যেকটা মাসে, আমরা সর্বোচ্চ 30টা জয় বিট করতে পারবেন। এবার তুমি চিন্তা করে জয় বিট করো, কারণ 30টা তুমি মাথায় বিট করতে পারবো। তুমি যদি 25 তারিখের মধ্যে সব জবে বিট করে ফেলো, 60 কানেক্ট শেষ করে ফেলো, দেন কি হবে? বাকি 5 দিন যদি এমন জব আসে যেটা আপনি পারেনও, অ্যাপ্লাই করতে পারবেন না, কিচ্ছু করার নেই। আপনি দেখবেন জাস্ট জব আসছে, আপনি হয়তো পারেনও জবটা, কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনি আগে অনেক ফেক অ্যাকাউন্টে বা ফেক জবে বিট করেছেন। আচ্ছা, এবার আসি তাহলে আমরা ফ্রিল্যান্সার প্লাস। ফ্রিল্যান্সার প্লাসটা তাহলে কেন আনলো তারা? এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাসে আমাদের কি দিচ্ছে? ফ্রিল্যান্সার প্লাসে আপনাকে 70টা কানেক্ট দিবে। বলতে পারেন মাত্র 10টা কানেক্ট বেশি, হ্যাঁ 10টা কানেক্ট বেশি, 70টা কানেক্ট দিবে। তবে এখানে মজার বিষয় হচ্ছে এরকম, ফ্রিল্যান্সার বেসিকে কিন্তু আপনার যদি এরকম হয় যে মনে করেন আপনি ঈদের ছুটিতে বাসায় গেছেন, ওই 15 দিন কিন্তু কাজ করা হয় না। ওই 15 দিনে কিন্তু আমরা দেখা যায় যেহেতু জবে বিট করি না, ওই মাসের কানেক্ট গুলো না পরের মাস যেই 1 তারিখ পরে বা যেটাই পরের মাস শুরু হয় যেদিন থেকে, ওই দিন থেকে শেষ। ও অবশিষ্ট কানেক্ট গুলো থাকে না। আপনার মোবাইলের ব্যালেন্স যদি মনে করেন এরকম যে এখন আছে, মাস শেষ হয়ে যাচ্ছে, ওই ব্যালেন্স থেকে যাবে, আবার নতুন অ্যাড করলে আবার অ্যাড হবে, এটাই না। কানেক্ট মাস শেষ, কানেক্ট শেষ ফ্রিল্যান্সার বেসিকে। কিন্তু ফ্রিল্যান্সার প্লাসে এই সুবিধাটা আছে। ফ্রিল্যান্সার প্লাসে যদি এরকম হয় যে আপনি মনে করেন মাস শেষ হয়ে গেছে, আপনি 70টা কানেক্টের মধ্যে মাত্র 30টা খরচ করেছেন, 40টা অবশিষ্ট আছে, ওই 40টা আবার নেক্সট মান্থে অ্যাড হয়ে যাবে। মানে 70টার সাথে আর 40টা অ্যাড হবে, 110টা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম হয় আপনি অনেক জয় বিট করেন, 70টা কারেন্সি খরচ করে ফেলেছেন মাসের 20 তারিখের মধ্যে, 70টা কারেন্ট শেষ, তখন আপনি কারেন্ট কিনতে পারবেন আপওয়ার্ক থেকে। যে একটা জব ইম্পর্টেন্ট আসছে, আমার করতেই হবে বিট, তখন আপওয়ার্কের কাছ থেকে কিনতে পারবেন। কিন্তু নর্মালি আমাদের 70টা কারেন্ট লাগে না, কারণ যারা প্রফেশনালি কাজ করে তারা ফালতু জবে বিট করে না, এতে নিজের এটা নষ্ট হয়, ইমেজটা নষ্ট হয়, এইটা কখনো কেউ করে না। বিষয়টা এরকম, বিড অনলি দেখা গেলো 4টা-5টা মাসে বিট করে, 2টা জব পেয়ে যায়, তার ভিতরে 2টা জবই করে, অতগুলা খালি খালি স্টাডি টাইম নেই, কানেক্ট স্টার্ট করে। সো এছাড়া আর কি সুবিধা দিচ্ছে ফ্রিল্যান্সার প্লাস যেটা আছে? ফ্রিল্যান্সার প্লাসে আপনার আরেকটা বড় সুবিধা দেয়, সেটা হচ্ছে এটা একটা জব, মনে করেন $100 একটা জব আসছে মার্কেটে, বায়ার দিয়েছে $100। এখন বায়ারের কাছে মনে হচ্ছে $100 জব, এটা সেই জন্য দিয়েছে। আপনার কাছে তো মনে হতে পারে যে কাজটা $100 না, $200 কাজ, আপনি $200 বিট করতেই পারেন। আপনি নতুন এই মার্কেটপ্লেসে, নতুন, আপনার হয়তো আইডিয়া নাই কাজ সম্পর্কে, যে অ্যাকচুয়ালি কেমন রেঞ্জে বিট করা উচিত, কত রেটে বিট করা উচিত। সো এই প্ল্যানটা যদি আপনার নেওয়া থাকে, এ আপনাকে 3টে আইডিয়া দিবে যে এই জবে এখন পর্যন্ত যারা বিট করেছে সর্বোচ্চ কত ডলারে বিট হয়েছে, সর্বনিম্ন কত ডলারে বিট হয়েছে, অ্যাভারেজে কত ডলারে বিট হয়েছে। তার মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কত রেঞ্জের মধ্যে বিট করা উচিত। কিন্তু আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে বিট করার সময়, এটা আমি একটু বলে দিই, আমার স্টুডেন্টদের অ্যাভয়েড করতে বলি জিনিসটা, যে $100 একটা জবে আমাদের দেখা যায় সর্বনিম্ন বিট আছে $3, কারণ এর নিচে বিট করা যায় না।
$100 একটা জব বায়ার যেটা মনে করছে সেটা $3 তুমি বিট করো কেন? বিষয়টা এরকম যে আমি রিকোয়েস্ট করে তার কাছে বসে থাকি, স্যার আপনি আমাকে কাজটা দেন, আমি খালি $3 দিছি কারণ এর নিচে যাইতে পারতেছি না। বিষয় এরকম যে এর নিচে আমি যাইতে পারতেছি না, তো কাজটা আমার দরকার, আপনি আমাকে আমার কি বলে আমার জিনিসটা কি আমার স্কিল প্রকাশ করার সুযোগ দেন একটা, দেখেন আমি কত স্কিল। আপনি স্কিল আছেন, আপনার নিজের উপরে কনফিডেন্স আছে, ট্রাই করেন, এমনি জব আসবে। এই নিয়ে এতটা কারণ ওখানে আপনি নিজের ভ্যালু কমাচ্ছেন, এটা কখনো করবেন, এটা খুব বাজে একটা জিনিস। আমরা মার্কেট প্লেসে নিজেদের ভ্যালু কমাই, এটা খুব খারাপ। এবং আমরা কমাই বলে ক্লায়েন্টদের একটা মনোভাব এরকম তৈরি হয়ে যায়, তারা পরে কম রেটে হায়ার করতে চায়। খুবই একটা খারাপ জিনিস এটা, এই জিনিসটা করেন না। আপওয়ার্ক এত ট্রাই করতেছে আপনার জন্য, এই যে আপওয়ার্ক যে জিনিসটা আনছে ওরা এখন যে জিনিসটা করছে, যে বাড়ায় দিচ্ছে যে ওদের পার্সেন্টেজটা, খুব ভালো কাজ করছে। আর কত ভ্যালু কমাবে নিজেদের, বাড়ান এবার। ধীরে ধীরে মার্কেটে প্লেসে ভ্যালু কমে না, বাড়ে। আপনারা কমাচ্ছেন শুধু, এটা কমায় না। চিন্তা করেন এটা, আমি তো নতুন নিউবি, এক কাজ করি, যত পারি কম রেটে বিট করি, কাজটা আমাকে দিক, আমি তারপর আস্তে আস্তে রেট বাড়াবো। কিন্তু ওই যে কমাচ্ছেন, আপনি তো বাইরের অভ্যাসটা খারাপ বানিয়ে দিচ্ছেন। আচ্ছা, সো এই প্লাস বা প্ল্যানটা বোঝা গেছে যে দুটা প্ল্যান কি। গুড। এই সব কাজ করার পরে হ্যাঁ আপনারা চুজ করবেন ফ্রিটা, এই যে এটা চুজ করবেন, এটা সিলেক্ট করবেন, এটা ফ্রি যেটা আছে এটা সিলেক্ট করবেন আপনারা। ওকে, এবার এই সব কাজ করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটাকে কত পার্সেন্ট দেখাচ্ছে, 80% দেখাচ্ছে। আমি কিন্তু টোটাল কমপ্লিট করেছি, তারপরেও 80% অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি চাইলে এক জায়গায় বসে 100% করে অ্যাকাউন্ট উঠতে পারেন, কোনো প্রবলেম নেই। 1 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা, উইথ সব এক্সাম দিয়েই। এক্সাম এখন হচ্ছে টেক এ স্কিল টেস্ট, এ আপনাকে বলে দিচ্ছে তুমি একটা স্কিল টেস্ট দাও, তাহলে তোমার অ্যাকাউন্ট 10% বেড়ে যাবে। তার মানে আপনি এখানে একটা স্কিল টেস্ট দিলেই 10% বেড়ে যাবে। এখন কথা হচ্ছে স্কিল টেস্ট কোনটা দিব, আমি ক্যাটাগরি দিয়েছি অন্য একটা, স্কিল টেস্ট আরেকটা দিলে সমস্যা। স্কিল টেস্ট বেসিক গুলো দেন, যেগুলো সব ক্যাটাগরির জন্য সেম, যেমন হতে পারে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে, এক্সেলে, হতে পারে ইংলিশে, বেসিক ইংলিশে যেগুলো গ্রামার যেগুলো থাকে এগুলো দেন, কারণ এগুলো সবগুলো প্ল্যাটফর্মে দিতেই হয়, এগুলো বেসিক, এগুলো দিতেই হবে। সো আপনি যে কোনো একটা স্কিল টেস্ট চুজ করেন এরকম একটা। আর স্কিল টেস্ট তো জানেন কিভাবে দিতে হয়, এটা তো আমরা নকল করে পাস করি, সত্যি কথা, এটা তো কেউ পড়ে পাস করেন না। অনলাইনে রেজাল্ট আছে, দুইটা ব্রাউজার আলাদা ওপেন করে রাখি, একটা রেজাল্ট বের করে রাখি, একটা আপওয়ার্কের বের করে রাখি, দেখে দেখে এক্সাম দিয়ে ফেলি, শেষ। এখন কথা হচ্ছে যদি এটাও না পারেন, কারণ একটা জিনিস জানেন তো যে যখন স্কিল টেস্ট দেওয়া শুরু করবেন আপওয়ার্কে, কপি করা যায় না, ওখান থেকে কিছু কপি করতে দেয় না সে। সো কি করতে হয় আমাদের, আমরা বেটার ওয়ে হচ্ছে, আপনি যে পেজের রেজাল্টটা বের করে রেখেছেন, মনে করেন আমার এই পেজের রেজাল্টটা বের করা আছে, কন্ট্রোল F বাটন দিয়ে রাখেন, আগে সার্চ বক্স টেনে রাখেন, এবং অলওয়েজ কোশ্চেনের লাস্টের অংশটুকু নেবেন, ফার্স্টের অংশ নেবেন না কখনো, কারণ ফার্স্টের অংশ নিলে ফার্স্টের কোশ্চেনের প্যাটার্ন সবগুলো অনেকগুলো সেম থাকে, লাস্টের অংশটুকু সবসময় ডিফারেন্ট হয়। কোশ্চেনের লাস্টে থেকে 2-3টা ওয়ার্ড মনে রাখেন, ওইটা এখানে টাইপ করেন, সিমিলারলি খুঁজে পান, অ্যান্সারটা দিয়ে দেন, শেষ। তাই বলে অ্যান্সার যেহেতু আছে আমার কাছে, আমি কাজ করি 40 মিনিটের কোশ্চেন 10 মিনিটে অ্যান্সার শেষ করে দিয়ে দিই, আমি এ প্লাস পেয়ে গেলাম, কখনো দিবে না তা। 40 মিনিটের একটা এক্সাম যদি আপনি 10 মিনিটে শেষ করেন, আপনাকে এখানে বিলো অ্যাভারেজ দেখাবে, সবগুলো এক্সামে অ্যান্সার হয়েছে, আপনি জানেন শিওর হয়েছে, তারপর 2 পয়েন্ট সামথিং দিয়েছে বা 3 পয়েন্ট সামথিং দিয়েছে, এর বেশি দিবে না, এই আশা করেন না। কারণ তারাও বোঝে 40টা কোশ্চেন, যে 40টা কোশ্চেনে অ্যাটলিস্ট তুমি যদি একটা কোশ্চেনে মানে দেখো 30 সেকেন্ড করে অ্যাটলিস্ট তোমার সময় লাগবে, সেখানে তুমি কি করে 40 মিনিটে এক্সামে মানে 20 মিনিটে শেষ করো বা 10 মিনিট শেষ করো, কি হবে? দিছে ভালো। সো অলওয়েজ ট্রাই করবেন, এক্সামের রেজাল্ট জানেন, এক্সামের রেজাল্ট পাচ্ছেন, ওয়েট করেন, কারণ একটা কোশ্চেনে অ্যান্সার করার জন্য আপনাকে 1 থেকে 1.5 মিনিট সময় দেওয়া হয়, মাঝে মাঝে কমও দেয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে টাইমই দিক না কেন, আপনি 1 মিনিট টাইম অ্যাটলিস্ট নেন, অ্যান্সার জানেন, পারেন, বসে থাকেন, একটু মাউস নিয়ে ঘাটাঘাটি করেন, এমন ভাব দেখান আমি চিন্তা করতেছি, জাস্ট এটা চিন্তা করার ভাবটা এরকম যে আমি অ্যান্সার এটা দিচ্ছি, আবার ক্লিক করার একটা যে না আমি জানি অ্যান্সারটা, এটা করতে হয়, কারণ আমাদেরকে এটা বোঝাতে হয় যে না ন্যাচারাল ওয়েতে আমি করছি। আপনি এক্সামের সময় যে বললেন দুটো ব্রাউজার ওপেন করে নিতে, হ্যাঁ, আবার বললেন যে ওই যে এক্সাম দেওয়ার সময় একটু এক মাউস অ্যাক্টিভ রাখতে, হ্যাঁ, কিন্তু আপনি যখন অ্যাক্টিভ স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাচ্ছেন, সার্চ যখন করতে তখন ওই স্ক্রিন ক্যাপচার নিচ্ছে। এখন আমি বলি
যেহেতু দেখিয়ে দিতে হচ্ছে, কিছু তো করার নেই, আপনি দেখবেন কি হবে। এখন তাহলে আরেকটা কাজ করতে পারেন, ল্যাপটপে এক্সাম দিবেন, ডেস্কটপে বসেই রাখবেন। এটা তাহলে এটা হতে পারে যে, কারণ দেখেন আপনি যদি একই পিস থেকে করতে চান, একটা পিস থেকে, তাহলে আপনাকে এটাই করতে হবে, স্ক্রিন ক্যাপচার করলেও কিছু করার নেই। কিন্তু যদি আপনি এটা করেন যে আমি ডেস্কটপে এক্সাম দিব, ল্যাপটপটা পাশে অন রাখবো রেজাল্ট মানে অ্যান্সার দেখার জন্য, এটা করতে পারেন। যদি দুইটা আপনার অপরচুনিটি থাকে তাহলে করতে পারেন। সব ইজি। এখন এক্সামগুলো কঠিন বা ইজি বিষয়টা হচ্ছে এরকম, আমার কাছে যদি অপরচুনিটি থাকে আমি দেখে দেখে এক্সাম দিব, কেন আমি ব্রেনটাকে ইউজ করবো, এইরকম মেন্টালিটি তৈরি হয়ে যায়, জাস্ট মেন্টালিটিটা তৈরি হয়ে যায়, এছাড়া কিছু না। ঠিক আছে, এছাড়া কিছুই না, জাস্ট। আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, হাইড করে রাখেন। আপনি যদি কোনো এক্সামে খারাপ করেন, আপনি এক্সামটা হাইড করে রাখতে পারবেন, ওটা কেউ দেখবে না, এবং 1 মাস পরে আবার রিটেক দিতে পারবেন। আচ্ছা, আপওয়ার্কে এক্সাম দেওয়ার বিষয়ে কোনো ফিক্স কিছু নাই যে এই কয়টাই দিতে হবে। তবে আপওয়ার্কে এক্সামের ক্ষেত্রে কথা বলি, কয়েকটা বেসিক আছে যেগুলো দিতেই হয় সাধারণত, যেমন ইংরেজির উপর একটা দিতে হয়, ইংলিশ যে বেসিক স্পেলিং এর উপরে ওটা দিতে হয়, ওয়ার্ড, এক্সেল এগুলো দিতে হয়, কারণ আমাদের রিপোর্টিং এর ক্ষেত্রে এগুলো লাগেই। এরপরে হচ্ছে আপনি যে নিশে কাজ করছেন ওই নিশ রিলেটেড একটা দিতে হয়। এই 4-5টা দিলে এক্সামে না, এর বেশি লাগে না। একটা দুটো দিলেও হয়, এর বেশি দিতে হয় না, আমি একটা বা দুটো দিছিলাম, তো ইচ্ছা। আচ্ছা, সো এইসব করার পরে আপনি যখন এক্সাম কমপ্লিট করবেন, এক্সাম কমপ্লিট করার পরে আপনার এখানে অ্যাকাউন্ট দেখাবে আরো 10% হয়ে গেল, 90%। তারপরে সে আপনাকে বলবে আর কি করলে 100% হবে। এইখানে আমাকে যেটা বলেছিল, এখানে আমাকে বলা হয়েছিল যে এখানে একটা নতুন করে এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করতে, যে জবের একটা আরেকটা হিস্ট্রি অ্যাড করো। যদিও আমি একটা অ্যাড করেছিলাম, দেন আমি আবার আরেকটা অ্যাড করেছি, 5% বেড়ে গেছে। তারপরে বলছিল একটা আদার এক্সপেরিয়েন্স অ্যাড করতে, আদার্স এক্সপেরিয়েন্স অ্যাড করেছি আর 5% বেড়েছে, 100% কমপ্লিট, শেষ। সো আপনাকে এইটা চিন্তা করতে হবে না যে কি করলে আমার প্রোফাইল 100% হবে, আপওয়ার্ক নিজেই বলে দিচ্ছে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের। সো অ্যাকাউন্ট 100% কমপ্লিট হয়ে গেলে, যতদিন পর্যন্ত কিনা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ দিচ্ছে, ততদিন পর্যন্ত আপনি ফ্রিলি জবে বিট করতে পারবেন না। হয়তোবা 3-4টা জবে বিট করতে দিচ্ছে, পরে ধরে আটকা দিচ্ছে, যে কোনো সময় আর বিট করতে দিবে না। অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট পেন্ডিং অবস্থায়, দুই একটা জব বিট করে দিচ্ছে, পরে আটকা দিচ্ছে, আর দিচ্ছে না। সো ওয়েট করেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে দেন এই যে বিষয়গুলো বললাম, আপনার নাম চেঞ্জ করেন, আপনার চেঞ্জ করেন, সব আস্তে আস্তে সুন্দর করে চেঞ্জ করে ফেলেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে, অ্যাপ্রুভ হওয়ার আগে না। অ্যাপ্রুভ হয়েছে বুঝবেন কি করে, প্রোফাইল বাটনে ক্লিক করলে যদি দেখেন উপরে যে আপনার আর সেই লাল কোনো বক্স নাই, তাহলে মনে করেন আপনার অ্যাকাউন্ট সাবমিটেড এবং অ্যাপ্রুভ সেটা। ওকে, সো অ্যাকাউন্ট রিলেটেড আশা করি আর কোনো প্রবলেম আপনাদের হবে না। ঠিক আছে, তারপরেও যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, টেস্ট করেন, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিন। যদিও আজকের ভিডিওতে আমি আরো নতুন অ্যাড করেছি কথা, ওই ভিডিও দেখলে তাও অ্যাটলিস্ট অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যাকাউন্ট রিলেটেড যাবতীয় আমাদের যা কথা ছিল, অ্যাকাউন্ট রিলেটেড কথা কমপ্লিট। অ্যাকাউন্ট নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আমি এখন সরাসরি চলে যাব যে অ্যাকচুয়ালি আপওয়ার্কে কাজ করতে হলে আমাদের কি কি জিনিস লাগবে, কি কি জিনিস রেডি করা উচিত আমাদের। আচ্ছা, আপওয়ার্কে আপনার কাজ করতে হলে খুব বেশি না, 3-4টা জিনিস একটু রেডি করে রাখতে হয় হাতের কাছে, কারণ ওই কটা জিনিস আমাদের সবসময় লাগে, ইউজ করতে হয়। এট ফার্স্ট সেটা হচ্ছে আমাদের একটা স্কাইপ আইডি থাকতে হবে। স্কাইপ আইডি কেন? কারণ বায়াররা ম্যাক্সিমাম টাইম আপওয়ার্ক থেকে বাইরে এসে স্কাইপের মাধ্যমে কথা বলতে পছন্দ করে, ম্যাক্সিমাম বায়ারটা চায়। স্কাইপ আইডির কথা একটু বলি, আপনার এখানে যে নাম আছে স্কাইপ আইডিতেও সেম নাম রাখেন। এরকম করে না আপনার এখানে নাম দিয়েছেন প্রফেশনাল ভাবে, আপনার নামটা স্কাইপ আইডিতে নাম দিয়ে রাখছেন অন্য কিছু, এটা যেন না হয়, এটা খারাপ দেখায়। সেম কথা, স্কাইপ আইডির ইমেজটাও যেন সেম থাকে, বায়ারের ট্রাস্ট বাড়ে। কারণ বায়ার অনেক সময় এমন হয়, সে ভিডিও চ্যাটে আসছে না, সে কথা বলছে আপনার সাথে, তখন সে কি করে বিশ্বাস করবে যে সে আপনার সাথেই কথা বলছে। সো বায়ারের ট্রাস্ট বাড়াতে হলে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্কাইপে এরকম মনে করেন না যে স্কাইপে আমি একটা কাজ করি না, আমি নাচতেছি গাচ্ছি এরকম একটা ছবি দিয়ে রাখি, সমস্যা কি, আমার চেহারা নাই দিলাম, এরকম কাজ করবেন না। স্কাইপেও সেম আপনার একটা প্রফেশনাল লুক আছে, এরকম একটা ইমেজ দিবেন, কারণ স্কাইপে কিন্তু আমরা প্রফেশনালি ইউজ করি, জানি না আপনার কিভাবে ইউজ করেন। আচ্ছা, সো একটা স্কাইপ আইডি মাস্ট লাগবে। সেকেন্ড হচ্ছে আপনি একটা ড্রপ বক্স অথবা আপনি গুগল ড্রাইভ শেয়ার মেইনটেইন করতে পারেন, কারণ বাইরের সাথে লং টার্ম কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের হেল্প করে। লং টার্ম কাজ এটা কিরকম, যে বাইরের সাথে আমরা 6 মাসের জন্য ভিত্তিতে বা 3 মাস ভিত্তিতে কাজ করছি,
তখন দেখা গেল তার সাথে যদি আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করে রাখি বা ড্রপ বক্সে একটা ফোল্ডার শেয়ার করে রাখি, তাকে যদি বলে দিই যে এই ফোল্ডারে তুমি আমি যে আপডেটগুলো করবো, রেগুলার রিপোর্ট এখানে করবো, তুমি যদি কোনো প্রবলেম হয় আমাকে রেগুলার রিপোর্ট এখানে দিবা। তো তাহলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় না, কারণ যে তার সাথে সে কোন সময় আসবে তার টাইম অনুযায়ী আমাকে থাকতে হবে, আমি কোন সময় যাবো আমার টাইম অনুযায়ী সে কষ্ট করে থাকবে, এই ঝামেলায় এই আসতে হয় না সরাসরি। তাহলে কমিউনিকেশনটা অনেক ভালো হয়। একটা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার, এটা খুব ইম্পর্টেন্ট একটা মার্কেটিং কাজের জন্য বা এসইও কাজের জন্য, এটা আমাদের লাগেই সবসময়। স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার বলতে গেলে আপনি অসম স্ক্রিনশট, যেটা গুগল ক্রোম এক্সটেনশন, এটা ইউজ করতে পারেন। আর আরেকটা আছে সফটওয়্যার লাইট শট, যেটা আমি ইউজ করি পার্সোনালি, ভালো লাগে, লাইট শটটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুটার মধ্যে আপনি কেন ইউজ করবেন এই দুটা? অ্যাকচুয়ালি এটা ইউজ করতে হয় এই কারণেই যে আপনি বায়ারের মনে করেন একটা সাইডের কাজ নিয়েছেন এরকম যে তার সাইডের অন পেজে একটা কাজ করছেন। এখন অন পেজে যখন কাজ শুরু করছেন তার সাইডের টাইটেল অবস্থা ভালো ছিল না, স্ক্রিনশট নিয়ে রাখেন প্রিভিয়াস কেমন ছিল, কাজ করার পরে কি আসছে। বায়ার তাহলে তার কিন্তু এটা মনে নাই তার টাইটেল ভালো ছিল না, এই কথা মনে রাখেন। কারণ অন পেজে আপনি যখন স্ট্রাকচার ঠিক করবেন, এসইও তে আমরা যে স্ট্রাকচারগুলো ঠিক করি ওগুলো চোখে লাগার মতো খুব বেশি না। সো আপনি একটা ইমেজের অল্টার টেক্সট দিয়েছেন, বাইরে কিন্তু এটা মাথায় নেই যে ইমেজে অল্টার টেক্সট ছিল না, সেখানে বলবে তুমি কি কাজ করছো, কারণ আপনি তো সাইডে কোনো কালার চেঞ্জ করছেন না বা আপনি কোনো সাইডের ডিজাইন চেঞ্জ আনছেন না। তো এই বিষয়গুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। অলওয়েজ যখনই একটা রিপোর্ট তৈরি করবেন, এখানে আমাদের বিফোর আফটার দুটা জিনিস থাকতেই হবে। একটা ডট চেঞ্জ করছেন, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, চেঞ্জ করার পরে কেমন আসছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। অলওয়েজ এই জিনিসটা মেনটেন করতে হয়, তাহলে বায়ারের সাথে সম্পর্ক ভালো থাকে। কারণ বায়ার প্রথম পর্যায়ে যখন কাজ করবে আপনাকে সে ট্রাস্ট করতে চাবেন, এটাই স্বাভাবিক। আপনি চিন্তা করেন একটু, আপনি আপনার নিজের কোনো ফ্রেন্ডকে যদি একটা কাজ দেন, কাজ দিয়ে মনে করেন তাকে 1000 টাকায়, নর্মাল বললাম যে 1000 টাকা তাকে বলেছে তুই এই কাজটা করে দিবি, আমি তোকে 1000 টাকা দিব। ইভেন আপনি তাকে 1000 টাকা ফান্ড করে রেখেছেন, তার জন্য দিয়েছেন তাকে। আপনি তার জন্য কম করে হলো 4 বার হলেও মোবাইল খরচ, বিল খরচ করবেন, যদিও সে আপনার ফ্রেন্ড। তারপরেও ফোন দিবেন কেন? দোস্ত কাজটা করিস কিন্তু, কাজটা হয়েছে, কে কাজটা করতেছিস না কেন, তাকে নক দিবেন আপনি বারবার। টেনশন কিছুটা হলেও কাজ করবে আপনার ব্রেনে, কারণ ওই যে আপনার 1000 টাকা ওখানে খরচ হয়েছে। সো যে লোকটা আপনার এই দেশের না, বাইরের একটা কান্ট্রি থেকে আপনাকে ট্রাস্ট করে কাজ দিচ্ছে, তার মাথায় ঠিক এতটা প্রেশার কাজ করে। তো তাকে বোঝাতে হলে, তাকে স্যাটিসফাই করতে হলে আপনাকে প্রথম দিকে কষ্ট করতে হবে। কিন্তু যদি একটা পর্যায়ে সে আপনাকে ট্রাস্ট করে ফেলে, তখন ওই আপনার রিপোর্ট এইসব লেখা লাগে না। তখন সে বলে যে আমি মাস শেষ হচ্ছে, কাজের টাকা দিচ্ছি, কাজ করে দাও, শেষ। তারা এইসব হেডেক তখন আর নেয় না তারা। তো সেই পর্যন্ত যেতে হলে একটা সময় লাগে, রিলেশন বিল্ড আপ করতে, গ্রো করতে টাইম লাগে, এই টাইমটা দিতে হবে। আচ্ছা, এরপরে আসি যে আপনার এই জিনিসগুলো রেডি করা হয়ে গেলে দেন আপনি এখন আপওয়ার্কে কাজের জন্য রেডি, আপওয়ার্কে বিট করার জন্য রেডি আছেন। এখন কথা হচ্ছে আপওয়ার্কে আমরা যখন জব সার্চ করি, আমাদের অনেকে একটা প্রবলেম থাকে, আমরা রাইট টাইমে রাইট জবটা পাই না। অনেকে এই কথাটা বলি যে আমরা জব খুঁজে পাই না, খুঁজে পেতে সমস্যা হয়। যদি এই ধরনের প্রবলেম থাকে, আপনি তাহলে একটা আপওয়ার্কের জন্য অনলি একটা আরএসএস ফিড রিডার ইউজ করতে পারেন, এবং এটা খুব ভালো কাজ করে, ইফেক্টিভ ওয়েতে কাজ করে। এটা কাজ করে বলতে গেলে এটা আপনাদের অবজেকশন থাকে এটা যে আমি জব যখন আসে তখন আমি কোনো নোটিস পাই না। আপওয়ার্কে যেমন ফেসবুকে আমাকে ওটা মেসেজ করেছে, একটা নোটিফাই করে, একটা ফ্রেন্ড একটা লাইক দিয়েছে, নোটিফাই করে। তো আপওয়ার্ক কেন করে না? হ্যাঁ, আপওয়ার্ক করবে। আপনি আরএসএস ফিড রিডারটা অ্যাড করে দেন, আপওয়ার্ক করবে। শুধুমাত্র আপনার গুগল ক্রোমটা অন থাকলেই হবে। আপনি কোথাও থাকেন না থাকেন সমস্যা নেই, গুগল ক্রোম অন থাকলেই আপনার জব নোটিফাই করবে, নতুন জব আসলে নোটিফাই করবে। ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওটা ভিডিওটা আমি দেখাতে পারবো না এখন প্রসেস করে, কারণ খুবই সিম্পল একটা প্রসেস, মাত্র 4 মিনিট বা 5 মিনিট একটা ভিডিও। আরএসএস ফিড রিডার কিভাবে অ্যাড করা যায় একদম স্টেপ বাই স্টেপ ক্লাসেই করে দেখানো আমার, দেখে নিন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তবে অ্যাকচুয়ালি আমি ওইটাকে খুব বেশি প্রাধান্য দেই না, কারণ জবে বিট করার জন্য ওটা খুব হেল্প করে না। অ্যাকচুয়ালি জবে বিট করার জন্য যে জিনিসগুলো হেল্প করে সেটা একটু পরে বললেই বুঝবেন যে অ্যাকচুয়ালি জবে বিট করার জন্য কোন জিনিসগুলো হেল্প করে। ওকে, আমরা এবার অ্যাট ফার্স্ট আসি জব সার্চ প্রসেসে, যে আমরা অ্যাকচুয়ালি জব সার্চ করতে হয় কিভাবে, এই জিনিসটা অনেক সময় জানি না, ফিল্টারিং করতে পারি না, করি না, অনেক সময় জানি না তা না, ইচ্ছা করে করি না। যেমন গুগলে সার্চ করি যখন, ফিল্টারিং করে অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি, করি না। সো নর্মালি এখন একটা জব সার্চের বিষয়ে আমি কিওয়ার্ড রিসার্চ লিখে আমি সার্চ করেছি, রাইট? দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেছি। কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পরে এই লেফট সাইডে আপনাকে একটা জব সার্চের একটা দেখেন ফিল্টারিং অপশন দিচ্ছে।
অ্যাট ফার্স্ট এখান থেকে ক্যাটাগরি চুজ করেন, আপনারা কোন ক্যাটাগরিতে কাজ চাচ্ছেন। সেলস অ্যান্ড মার্কেটিং এ যান, দেখেন আপনার এখানে জব কমে আসবে, এখন দেখাচ্ছে 1200টা। আচ্ছা, এবার আসি এখানে সেলস অ্যান্ড মার্কেটিং কোথায়, এসইওতে দেখেন জব কমে গেছে। এবার আসি আপনি কোন ধরনের জব চাচ্ছেন, আওয়ারলি জব না ফিক্সড প্রাইস জব, যেটা চাইলে চাইলে দুটাই। কোন লেভেলে আপনি কাজ চাচ্ছেন, আমি এক্সপার্ট লেভেলে কাজ চাচ্ছি না আপাতত, কারণ এক্সপার্ট লেভেলে কাজ আমি জানি না, কমে দিলাম। ওকে ফাইন। এবার হচ্ছে এইখান থেকে আপনি আরও ফিল্টারিং আছে, চাইলে করতে পারেন, না করলে নাই। এইগুলো করার পরে আপনার কাছে যে ফিডটা আসলো এইটা হচ্ছে আপনার ফ্রেশ রেজাল্টের জন্য। এবং এইখান থেকে আরেকটা বিষয় আছে, নিউ জব, রেলেভেন্স জব। সাধারণত এই দুটোই আমরা ইউজ করি, এগুলো যাই না। মনে করি রেলেভেন্স জবে আসলে এই রিলেটেড জবগুলো একটু বেশি দেখায়, আর নিউয়েস্ট মানে তো নতুন যে জবগুলো আসছে এগুলো। আচ্ছা, সো এইভাবে ফিল্টারিং প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা একটা ভালো একটা টাইমলাইন পাই, যেখান থেকে আমরা অনেক জবগুলো, লেটেস্ট যে জবগুলো আসে সাধারণত দেখতে পাই। যেমন এই জবটা আসছে দেখেন 28 মিনিট আগে একটা জব আসছে। সো আমি এখন যদি এই জবে যাই, মনে করেন এই জবে বিট করতে যাচ্ছি, আমি এই জবে গেলাম। এখন আমি বলি এখানে জবে বিট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা থাকে, আমরা একটা জব যখনই আসে অ্যাট ফার্স্ট মাথায় আমাদের এটা কাজ করে যে আগে জবে বিট করতে পারবো, সে আগে জবে বিটতে পারবো, বা সে আগে ইন্টারভিউর জন্য নক করতে পারবো। অথবা এরকম দেখা যায় জবে প্রপোজাল বাটনে ক্লিক করতে দেরি হচ্ছে, এই ভিতরেই 5 জন জবে বিট করে দিয়েছে। আপওয়ার্কে আগে দেখাতো যে এই জবে কয়জন বিট করেছে, কিন্তু এখন ফিক্সডটা দেখায় না, নাম্বারটা দেখায় না। এখন যেটা দেখায় দেখেন লেস দ্যান 5, তার মানে 5 জনের কম এক মুহূর্তে এই জবে বিট করছে। হতে পারে সেটা 4, হতে পারে 3, 2, 1, যে কোনো একটা। সো এইটা হচ্ছে, এইটা বলে দেয় সে। এখন আসি মেইনলি তাহলে আমাদের কাজ কি। একটা জব পাওয়ার পরে, আজকের বলে দিচ্ছি, কখনো একটা জব পাওয়ার পরে তাড়াহুড়া করেই সাবমিট এ প্রপোজালে ক্লিক করতে যাবেন না। এক ফার্স্ট রুলস হচ্ছে এটা। কারণ ওই জবটা পেতে হলে আপনাকে যে শর্তগুলো মানতে হবে সেগুলো এখন কিছুই করেননি আপনি। একটা জব পাওয়ার পরে 5 মিনিট অ্যাটলিস্ট রিসার্চ করতে হয়। 5 মিনিট, ওই 5 মিনিটে যদি 50 জন মিট করে, এই নিয়ে হেডেক রাখেন না যে আপনি জব পাবেন না, এটা ভুল কথা। আমি লাইফে যে জবগুলা করেছি বা পাইছি, যা করছি, যে কয়টা করছি, সবই এরকম 40 জন 50 জনের পরে যে বিট করে করছি। এট ফার্স্ট আমি লাইফে কোনো জয় বিট করে হয়নি, করি নাই, জানো জয় বিট করতে পারছি, কিন্তু ডাক পাইনি, কারণ অনেক কিছু জানতাম না, বুঝতাম না। কথা হচ্ছে এটা, টাইম দেন, একটা জব রিসার্চ করেন। জব রিসার্চ খুব ভাইটাল একটা পার্ট, যেটা আমরা একদমই ভ্যালু দেই না। এখন বলবেন রিসার্চ মানে কি, এখানে রিসার্চে কি আছে, এটা জবে আসছে দেখছি শেষ না। জব রিসার্চে একটা বিষয় আছে। এট ফার্স্ট একটা জব যখনই আসবে, জবে স্ক্রল করে নিচে যান। নিচে আসার পরে এই পার্টটা ফার্স্টে দেখেন। এই পার্টের নিচে এইখানে একটা হায়ার বলে একটা অপশন আছে, যদি এই জবে সে কাউকে হায়ার করে ফেলে। এমনও জব আছে কেবল পড়েছে, পড়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে হায়ার হয়ে গেছে, অনেক জব আছে। তো সেই জবে আপনি খালি খালি বিট করে আপনি কারেন্ট নষ্ট করার কোনো অর্থ হয় না। আগে এখানে দেখেন কাউকে হায়ার করেছে কিনা। ইন্টারভিউতে থাক 10 জনকে ইন্টারভিউ নিচ্ছে, কোনো সমস্যা নেই, ইন্টারভিউ নিচ্ছে, নিতেই পারে সে, এইখানে প্রবলেম নেই। কিন্তু যদি এইখানে হায়ার থাকে, হায়ার 1, হায়ার 2, তাহলে আপনাকে আর ওই জবে বিট করেন না, এট ফার্স্ট বাদ এই জব গেল একটা জিনিস। এবার আসে কোয়ালিফিকেশন, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন অনলাইনে বলি কেন, যে পেপার পত্রিকায় যে জবগুলো দেখি, একটা কোয়ালিফিকেশন চান এখানে, যে আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই যে বিষয়টা বলে, এইখানেও সেম তাই। এইখানে যে ক্লায়েন্ট জবটা দিয়েছে সে এই কোয়ালিফিকেশনগুলো সেট করে দিয়েছে, যে ফ্রিল্যান্সার হতে হবে, জব সাকসেস স্কোর থাকতে হবে 90%, এবং রাইজিং ট্যালেন্ট হতে হবে তাকে। এই কয়টা শর্ত প্রযোজ্য করে দিয়েছে তাকে। এই যে শর্তগুলো প্রযোজ্য করেছে, যদি আপনার মধ্যে এগুলো না থাকে, দেন সে আপনাকে এইভাবে লাল মার্কস করে দেখাবে। যদি কোনো জবের ক্ষেত্রে এরকম একটা লাল মার্কস পান আপনার হিসেব, ওই জবে বিট করেন না, কারণ আপনার মধ্যে কোয়ালিফিকেশন নাই। শুধু শুধু ওই জবে বিট করে কারেন্ট নষ্ট করার কোনো অর্থ হয় না। এক ফার্স্ট কথা, কারণ যখনই বায়ারের কাছে ওই রিকোয়েস্টটা যাবে, বায়ার ফার্স্টেই দেখবে তার ওখানে বড় করে লাল করে লেখা এই কোয়ালিফিকেশনটা এই ক্লায়েন্টের, এই ফ্রিল্যান্সারের সাথে ম্যাচ করে না।
বুঝা গেছে? অ্যাট ফার্স্ট রিসার্চে তার মানে আমি এখান থেকে জেনে যাব এই জবে আমি বিট করতে পারবো কি পারবো না। এইটা হচ্ছে আপনার রিসার্চের অ্যাট ফার্স্ট অংশ গেল এখানে। নতুন ফ্রিল্যান্সার যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তাদের একটা প্রবলেম থাকে যে আমরা যে কোনো জবেই যাই না কেন, একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে একটা বিষয় আছে প্রিফার্ড কোয়ালিফিকেশন। এই অংশের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আমাদের অ্যাটলিস্ট 90% স্কোর যাচ্ছে, প্লাস রাইজিং ট্যালেন্ট এটা যাচ্ছে। সো আমরা যদি এই দুটো, এখানে যেহেতু লাল মার্কস দেখা যায়, তার মানে এই দুটি কোয়ালিফিকেশন আমার নাই এবং আমি এই জবের জন্য আসলে পারফেক্ট না। সো এই প্রবলেমটা আসলে আপনারা অনেকেই ফেস করেন এবং এই কারণে আপনারা দেখা যাচ্ছে যে অনেক এই জবে বিট করেন না। এইটা আসলে ঠিক না। ঠিক না এই কারণে বলছি যে আমি দুইটি জিনিস দেখাচ্ছি, দুইটি জব দেখাচ্ছি। একটি জবের মধ্যে খেয়াল করুন, এখানে জব সাকসেস স্কোর 90% বলছে অ্যাটলিস্ট এবং রাইজিং ট্যালেন্ট বলছে। আরেকটি জবে আসি, যে জবে এখানে দেখেন যেখানে জব সাকসেস স্কোরও আছে, রাইজিং ট্যালেন্টও আছে, আদার্স দুটি কোয়ালিফিকেশনও চেয়েছে এখানে। সো এখন আমি যেটা বলতে যাচ্ছি, যদি কোনো জবে, এবং যেটা ম্যাক্সিমাম জবের ক্ষেত্রেই হয়, যে শুধুমাত্র জব সাকসেস স্কোর এবং রাইজিং ট্যালেন্ট এই দুটিই চায়। সো এইখানে যদি আপনার ওই দুটি কোয়ালিফিকেশন রেড হয়ে থাকে, আপনার যদি দেখায় যে আপনার দুটি কোয়ালিফিকেশন নাই, কোনো সমস্যা নেই, আপনি জবে বিট করতে পারবেন। এখানে আপনাকে জবে বিট করতে কোনো প্রবলেম করবে না। যেমন আমি যদি এই জবটার ক্ষেত্রেই দেখাই, দেখেন আমি যখন এই জবের ক্ষেত্রে সাবমিট করেছিলাম, প্রপোজাল সাবমিটের অপশনে যখন ক্লিক করেছিলাম, এখানে কিন্তু আমাকে সে কোনো দেখায়নি, যে অবজেকশন দেখায়নি যে আমার এই কোয়ালিফিকেশনটা আমার নাই। কিন্তু আমি যদি আরেকটা জব যেটা আমি দেখালাম, যেখানে এখানে একটি, দুটি, তিনটি, চারটি, মোট 4টি কোয়ালিফিকেশন আমার নাই। সো আমি যদি এই জবটায় প্রপোজ করি, প্রপোজাল সাবমিটের করার ক্ষেত্রে দেখেন এখানে আমাকে দুইটি দেখাচ্ছে। একটা হচ্ছে যে নর্থ আমেরিকান হতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। সো এই দুটো আমার নাই দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আরও দুটি ছিল, যেটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট প্লাস 100% 90% জব সাকসেস স্কোর। সো এই দুটা কিন্তু দেখাচ্ছে না। সো আপনাদের যাদের এই দুইটা রেড হয়ে থাকবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, তাদের এটা চিন্তা করতে হবে না যে আমি জবে বিট করতে পারবো না। হ্যাঁ, আপনি জবে বিট করতে পারবেন। এক্ষেত্রে আমি পার্সোনালি ফিল করি এখানে কোনো প্রবলেম নাই এবং প্রবলেম হবেও না আশা করি। কিন্তু যদি আদার্স কিছু থাকে, যেমন এখানে যেমন দেখাচ্ছে নর্থ আমেরিকান, ইংলিশ ফ্লুয়েন্ট বলছে, এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে, বা এমন আছে যে আওয়ারলি জবের ক্ষেত্রে যেটা হয় যে 100+ আওয়ার্স কাজ করেছেন এরকম প্রোফাইল চায় তারা। সো এইসব ক্ষেত্রে আপনি ওই জবে বিট করেন না, তাহলে আপনি ওই জবটা পাওয়ার আশা করবেন না। আর কিন্তু যদি শুধুমাত্র এই দুটো কোয়ালিফিকেশনে অনলি চায়, যেখানে কিনা এরকম জব আপনাকে দেখাচ্ছে 90% জব সাকসেস স্কোর প্লাস রাইজিং ট্যালেন্ট, এই ক্ষেত্রে আপনি বিট করতে পারেন। এবং আমার ধারণা না, ঠিক আসলে এটা 100% আমি শিওর, আপওয়ার্কে ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে এই দুটো কোয়ালিফিকেশনই আসে। এছাড়া আসলে খুব কম জবই আছে যেগুলোতে আসলে আদার্স কিছু কোয়ালিফিকেশন চায়, অ্যাড করে যেটা। এবার আসি আমরা আমরা ওই পার্টে মনে করেন দেখলাম, দেখে মনে করলাম যা যা চাচ্ছে আমার মধ্যে যোগ্যতাটা আছে। এবার আসি তাহলে নেক্সট পার্টে। এবার কি কি দেখবো তাহলে? এবার হচ্ছে জব ডিটেলস। এইটা একদম প্রথম লাইন থেকে শুরু করে লাস্ট লাইন পর্যন্ত ভালো করে একবার না 2বার পড়েন। কেন পড়বেন? বলবেন যে স্যার এই পড়ে টাইম নষ্ট করতে গেলে 10 জন 15 জন বিট করে ফেলবে অনলাইন। তার চেয়ে আমি বিটটা করি, পরে এসে পড়ি না, সমস্যা কি? এই কাজ করে লাভ তো নাই। এখন কথা হচ্ছে এইখানে এই যে জব, অনেকে আছে আমি দেখেছি এরকম যে 6 মাস 8 মাস 1 বছর টানা কাজ করছে। সে বলে এরকম যে ভাই রাত জাগতে জাগতে আমার অবস্থা দেখেন কি হয়েছে, কাইল হয়ে গেছে, একটা জব তো পাইলাম না। এইখানে দেখেন বিষয়টা এরকম, আমি বলি যদি এই যে ডিটেলসটা দেয়, অনেক ট্রিকি বায়ার এখন আছে, অনেক ট্রিকি বায়ার আছে। ডিটেলস এর মধ্যে তারা অনেক ছোট ছোট ক্লু দিয়ে দেয়। ছোট্ট করে এক জায়গায় বলে দিল, এই লাস্টের দিকে বলে দিল যে তুমি যখন কাভার লেটার লেখা শুরু করবা, কাভার লেটারের মধ্যে এই কথাটা আমাকে দিবা। ছোট্ট করে একটা লিখে দিল, মনে কর ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো কথাটা দিয়ে শুরু করবা। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার জব কাভার লেটার পড়ছো। সেদিন একটা ক্লাস দেখাচ্ছিলাম, ওই দিন একটা লেখা আসছে এরকম জাম্বা মাম্বা, এই কথাটা দিয়েছে, ট্রিকি কথা। জাম্বা মাম্বা লিখবা, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ তুমি আমার কাভার লেটার পড়ছো, আমার জব ডিটেলসটা পড়ছো। সো এই ট্রিকি কথাগুলো বুঝে নিতে পড়তে তো হবে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা করি কি, ওই না পড়ে আগে বিট করতে চাই। এটা করা যাবে না, পড়বেন। পড়ার পরে যদি আপনার মনে হয় এই জবটা আপনি 100% করতে পারবেন অনলি, তাহলে বিট করেন। এখন বলবেন আমি তো ফ্রেশার, আমি তো সব জব 100% পারবো না, করেন না বিট। ওয়েট করেন, 6 মাস সময় যাবে, 6 মাসে 6টা জব করেন মাত্র। এইভাবে করে যখন 8টা 10টা জব কমপ্লিট হয়ে যাবে, কেন বলছি, প্রথম 10টা জব অ্যাটলিস্ট যদি আপনি এরকম 100% জব যেগুলো পান সেগুলো না করেন, আপনাকে রেটিং কমিয়ে দেবে। ওই যেমন কেবল দেখলাম না, জব সাকসেস স্কোর কমে যাবে আপনার, এই স্কোর পরে আর বাড়াতে পারবেন না।
প্রথম দিকে যদি কমে যায় স্কোরটা, এটা আর বাড়ে না, খুব কষ্ট হয় বাড়াতে। বেটার হচ্ছে প্রথম দিকে বেড়ে থাকলে পরে যদি একটা খারাপ নেগেটিভ ফিডব্যাক আসে ওটা ইফেক্ট পড়ে না। অলওয়েজ ট্রাই করবেন প্রথম যে 10টা 12টা জব এরকম করবেন, ছোট প্রাইজের জব হোক, সবচেয়ে বেটার ওইগুলো। $5 $10 $20 কিওয়ার্ড রিসার্চ ছোট জব আছে, অনেক জব আছে যে তুমি জাস্ট 4-5টা লোকাল ডিউটি সাবমিশন করবা বা 4-5টা ওয়েব টু করে দিবা, $10 $20 কাজ। এই কাজগুলো করেন। এই কাজগুলো করলে লাভ হবে কি, 2-3 দিনেই কাজ শেষ হয়ে যাবে, একটা ভালো ফিডব্যাক পাবেন, আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে। খুব ভালো একটা ইয়েটা। আরেকটা বিষয় বলি, আপনারা ফার্স্টের দিকেই কেউ আওয়ারলি জব পাবেন না, যদি কেউ পেয়ে যান লাখ। কারণ ফার্স্টের দিকে আওয়ারলি জব কেন পাবেন না, আওয়ারলি জবগুলো সাধারণত একটু এক্সপার্ট লেভেলে না গেলে দেয় না। সো আওয়ারলি জব নিয়ে একটু চিন্তা করার কিছু নাই। ফার্স্টের দিকে যে বেসিক যে ফিক্সড প্রাইস জব আছে, ছোট ছোট জব আছে, এইগুলোই করেন, স্টার্ট করেন, আওয়ারলি জব সময় আসলে পেয়ে যাবেন, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে এটা পড়লাম, পড়ার পরে মনে করলাম যে ওকে ফাইন, আমার পক্ষে জবটা করা পসিবল, আমি জবটা করতে পারি। যদি তাই মনে হয় অ্যাকচুয়ালি, ওকে ফাইন, এবার আপনি আসেন বায়ার কেমন এটা দেখি। ঠিক আছে, আমি যে বায়ার সাথে কাজ করব অ্যাকচুয়ালি বায়ার কেমন এটা দেখিয়ে দেবো। এই পার্টের পরে এসে আমরা দেখব এইখানে বায়ার সেকশন। এই যে বায়ার সেকশনটা আছে, বায়ার সেকশন এসে ফার্স্টে আসছে সাবমিটেড প্রপোজাল, যেটা আমার সবচেয়ে পরের কাজ, লাস্টের কাজ, এটা এখন আমার দরকার নেই। সেভ জব, এই অপশনটা অনেক হেল্পফুল। কেন? আমরা ফেসবুকে টাইমলাইনে যেমন কোনো কিছু থাকলে স্ক্রল করে মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায় টাইমলাইন, খুঁজে পাওয়া যায় না পরে, আর এই জবটাও এরকম হয়। আর একটা জব করলে জবটা পরে খুঁজে পেতে সমস্যা হয়। সো এই কারণে আপনি সেভ জব করে রাখলে, আপনার একটা সেভ জব একটা অপশন আছে এখানে, এই যে সেভ জব, এর মধ্যে জবটা সেভ হয়ে থাকবে, আপনি পরে যে কোনো সময় গেলে এখানে জবটা পেয়ে যাবেন, ঝামেলা হবে না। সো এই সেভ জব অপশনটা আমাদের কাজে লাগে, চাইলে ইউজ করতে পারেন। এখন বলছে কানেক্টস এর কথা। এই জবের জন্য আপনার কানেক্টস খরচ হবে 2টা, আপনার অ্যাভেলেবেল কানেক্টস আছে 58টা। আপনার অ্যাভেলেবেল কানেক্টস এই খরচ, তার মানে আপনার কাছে কানেক্টস আছে, আপনি জবে বিট করতে পারছেন। ওকে ফাইন। এবার আসি ক্লায়েন্টের ওভারভিউ। ক্লায়েন্ট সম্পর্কে প্রথম যে কথাটা, একটা ব্যাচ মার্ক করা আছে ক্লায়েন্টে, তাই না? ব্যাচ মার্কের অর্থ হচ্ছে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, মানে ক্লায়েন্ট এইখানে আপওয়ার্কে যে রুলস আছে সেই রুলস মেনে তার পেমেন্ট মেথডটাকে ভেরিফাই করে রেখেছে। তার মানে এই ক্ষেত্রে ক্লায়েন্টের টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই, সে আপনাকে টাকা পয়সা রিলেটেড কোনো রকমের ঝামেলা যাবে না, আপনি তার সাথে নিশ্চিন্তে কাজ করতে পারেন, এই দিক থেকে অন্তত সেফ আপনি। ঠিক আছে, এরপরে আসি আমরা, ক্লায়েন্টকে একজন রিভিউ দিয়েছে, একজন ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে রিভিউ দিয়েছে এবং সে 5 স্টার দিয়েছে। একজনের সাথেই কাজ করেছে, একজন তাকে ভালো বলেছে। সিঙ্গাপুরের ক্লায়েন্ট, 5টা জব তার এখন ওপেন আছে, তার জব ওপেন আছে 5টা, 80% হায়ার রেট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জবে বিট করার জন্য। এই যে হায়ার রেট 80%, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, কেন বলছি আবার বলি, এইখানে হায়ার রেট অনেকের দেখবেন 30%, অনেকের 40% এরকম থাকে। এর মানে হচ্ছে মার্কেটে সে যদি 10টা জব ওপেন করে, তার মধ্যে মাত্র 3টা জবে সে হায়ার করে, বাকিগুলো একটাও হায়ার করে না। কেন হায়ার করে না বলবেন? নর্মালি যদি একটা এক্সাম্পল দেই, একটা কিওয়ার্ড রিসার্চের টাস্ক আসছে এরকম, সে বলছে আমার একটা নতুন নিশ করছি, আমি হাউ টু আর্ন মানি, এইটা হচ্ছে আমার নিশ, এই নিশের উপর আমি একটা কিওয়ার্ড রিসার্চ চাচ্ছি, কিন্তু তুমি আমাকে যদি অ্যাটলিস্ট একটা স্যাম্পল আমাকে না দাও কিওয়ার্ড রিসার্চের, তাহলে আমি তোমাকে হায়ার করবো না। অনেক গাধা আছে যে গাধাগুলো এই কাজ করবে, যে পুরোটা কিওয়ার্ড রিসার্চ করে তাকে স্যাম্পল হিসেবে পাঠাবে। তুমি যদি কিওয়ার্ড রিসার্চের স্যাম্পল হিসেবে ওইটাই পাঠাও, 10টা কিওয়ার্ড রিসার্চ করে যদি 50 জনে পাঠায়, আর কি তার কিওয়ার্ড রিসার্চ করা লাগে? লাগে না। অনেক ট্রিকি বায়ার আছে যারা এই কাজটা করে, দেন ওই জবে আর কেউ হায়ার করে না, জব ক্লোজ করে দেয়। এইসব বায়ারদের এইখানে হচ্ছে হায়ার রেটটা কমে যায়, তার মানে তারা হায়ার রেট কম তাদের, তারা অ্যাকচুয়ালি হচ্ছে ট্রিকি বায়ার। তো এইসব বায়ারদের থেকে দূরে থাকা বেটার। আচ্ছা, তো নর্মালি এখানে হায়ার রেট অ্যাটলিস্ট যাদের 50 আপ, তাদের সাথে কাজ করাটা ভালো। আবার অনেক সময় এমনও হয় যে বায়ার যে ধরনের ফ্রিল্যান্সার চাচ্ছে পাচ্ছে না, এই জন্য হায়ার করছে না, এরকমও হয়। সো নর্মালি অ্যাটলিস্ট ট্রাই করা উচিত যাদের আওয়ারলি মানে হায়ার রেটটা 50+, তাদের সাথে কাজ করা। টোটাল এত ডলার স্পেন্ড করেছে, 4 জনকে হায়ার করেছে, 2 জন অ্যাক্টিভ আছে, অলরেডি কাজ করছে। মেম্বার 2012 সাল থেকে এই
এইটা হচ্ছে জব রিসার্চের মধ্যে এই পার্টটা খুবই ভাইটাল একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমাদেরকে ফলো করতে হয়। এবার আসি আর কি কি আছে অ্যাকচুয়ালি এখানে দেখার মতো, যে জিনিসটা আমার দেখতে হয়। এখন বলি আমি এখান থেকে আমরা যে জবটা পড়লাম, মনে করেন আমি এই পার্টে ডান, এই পার্টে আমার যোগ্যতা আছে, এই যে জব ডিটেলস এটা আমি পারি পুরা। ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট ভালো আমি জেনে গেছি, তার মানে এখন আমি জবে বিট করতে পারছি। বিষয়টা কি তাই না? বিষয়টা তাই না, এখনো আপনি জবে বিট করতে পারছেন না। সবচেয়ে মেইন বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, যে কাজের কারণে 80 থেকে 70% জব আমরা পাই না, সেই কাজটাই আপনি ভুলে গেছেন। এইটাই হচ্ছে মেইন ট্রিক্স, ছোট্ট একটা জিনিস যেটা আপনারা সবাই অ্যাভয়েড করে যান, খেয়ালও করেন না। এখন পর্যন্ত কেউই খেয়াল করে না, জানি না আপনাদের কাছে কেউ করছেন কিনা, করতে পারেন। আপনারা যখন বিট করেছেন কেউ কি এই টাইমটা দেখেন কখনো বিট করার আগে? এই যে টাইমটা খেয়াল করা মানে দেখা না, আমি এটা বলি না। এটা কি ইমপ্লিমেন্ট করেছেন অ্যাকচুয়ালি, কাজে লাগাইছেন? চিন্তা করছেন জীবনে যে এখানে টাইমটা কেন দিচ্ছে, কেন দিছে সিঙ্গাপুর টাইম, এখানে কেন দিল? এখন হচ্ছে বাইরের টাইম, এটা বাইরের লোকাল টাইম এটা। তার মানে একটা আমরা যে জব পাই না, এর বেস্ট রিজন যেটা বললাম, এইটা হচ্ছে একটা বেস্ট রিজন। কেন বেস্ট রিজন আমি আবার আসি। একটা লোক নরমালি কয়টা টাইম তার মেইল চেক করে একটা দিনের মধ্যে? এট ফার্স্ট সকালবেলায় অফিস আওয়ারে ঢুকেই ফার্স্টের দিকে অবশ্যই মেইল চেক করে, একটা টাইম গেল। বাইরের দেশে যারা থাকে তারা লাঞ্চ আওয়ারের পরে একবার হলেও তাদের মেইলটা চেক করবে। আরেকটা হচ্ছে আফটার অফিস বাসায় যেয়ে এরকম অনেক সময় চেক করে, অনেকে আছে লেট নাইট চেক করে, মানে ঘুমাতে যাওয়ার আগে একটা টাইম চেক করে। নরমালি 3টা থেকে 4টা টাইম এরকম আছে যে টাইমে আমরা একটা নর্মাল পিপল হিসেবে আমাদের চেক করি, মেইলটা চেক করি। আমরা যদিও মেইল চেক করি না, আমরা মেইনলি কি করি, আমরা সাধারণত আমাদের ওই মোবাইল চেক করি, অলওয়েজ মোবাইল চেক করি। মেন্টালিটিটা এটা থাকে আমি যত দ্রুত জবে বিট করতে পারি, একদম 90% মানে একটা ফলস মেন্টালিটি নিয়ে থাকি আমরা এটা। সো এখন কথা হচ্ছে আমরা তাহলে কি করা উচিত, এক্স্যাক্টলি কি করা উচিত? নরমালি দেখা যায় বায়াররা সাধারণত একটা জবে বিট, জব ওপেন করা হয়ে গেলে তারা 2 থেকে 3 ঘন্টা টাইম দেয়, তাদের বিটগুলো আসুক, দেন তারা ওটা দেখবে। অনেক সময় বায়াররা রাতের বেলা ঘুমানোর আগে জবটা পোস্ট করে, দেন সকালবেলা কি করে। অনেক বায়ার আছে সকালবেলা বাসা থেকে বেরোনোর আগে জবটা পোস্ট করে, লাঞ্চ আওয়ারের পরে এসে চেক করে। ডিপেন্ড করে, বায়ার টু বায়ার ভ্যারি করে। এখন কথা হচ্ছে আপনার এখানে একটা লাখ বড় ফ্যাক্ট, সবসময় সব ধরনের লোকের অ্যাক্টিভিটি একরকম না, সব লোকের মেন্টালিটি একরকম না, সব বায়ারের মেইল চেক করার সিস্টেম একরকম। সো কিছু কিছু বায়ার আছে যারা যদি আপনার সাথে যে বললাম যে টাইমিংটা যদি ম্যাচ করে দেন ফাইন, আপনি তাহলে জব পাবেন। ম্যাচ করে বলতে গেলে এরকম, মনে করেন অলরেডি এখন এই জবটা যখন পড়েছে দেখেন অলরেডি 5 জন বিট করে ফেলেছে, আরো বিট করবে। আপনি করলেন কি, জবটা এখন বিট করলেন না, জবটা পাইছেন ঠিক আছে, আপনি জবটা বিট করলেন না। তার এখানে টাইম 11:44। নরমালি লাঞ্চ আওয়ার শুরু হয় কতক্ষণ পরে? 12:30 বা 1টার দিকে যে লাঞ্চ আওয়ার শুরু হয়, 1টা থেকে 2টা পর্যন্ত একটা লাঞ্চ আওয়ার থাকে। আপনি কাজ করুন কি যে অ্যাটলিস্ট 1:30 বাজুক বা 1টা বাজুক আমি তারপরে বিট করি। তার এই জবটাকে সেভ করে রাখলেন, ঠিক তার এখানে যখন 1:30 বাজবে বা 1টা বাজবে আপনি সেই টাইমে বিট করলেন। কেন বিট করলেন? আপওয়ার্কের জবগুলা বাইরের কাছে যে সিস্টেমে থাকে সেটা হচ্ছে লিফো সিস্টেম, যেটা আমাদের মেইলে থাকে, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে যে জবটা যাবে সেটা ফার্স্টে থাকে, লাস্টে যে মেইলটা যায় বা লাস্টে যে প্রপোজাল সেটা ফার্স্টে। আর বলবেন তারা কাজ করেছিল বসে থাকি সবার লাস্টে করার জন্য, তাহলে তো বসেই থাকবেন আপনি, লাস্টের জন্য বসেই থাকবেন, ওই লাস্টে হবে। সো এখন কথা হচ্ছে কিছুটা ব্রেন ইউজ করেন, কিছুটা লাকের উপর ডিপেন্ড করেন, এরপরে দুইটাকে যদি কানেক্ট হয়ে যায় ওকে ফাইন, অ্যাটলিস্ট একটা ইন্টারভিউ কল পাওয়ার চান্সেস বেড়ে যায়। আমি এইটাকে এত গুরুত্ব দিচ্ছি এই জন্য, ইন্টারভিউতে কল পাওয়ার চান্স বেড়ে যায় এই ক্ষেত্রে। কারণ বায়ার ওই টাইমে অ্যাটলিস্ট তার সামনে স্ক্রিনে 4-5টা যদি দেখে প্রপোজাল, ওর মধ্যে আপনারা থাকার পসিবিলিটি বেশি থাকে। এই রিজনে আমি বলি ওই টাইমটাতে মেইনটেইন করে বিট করেন। এখন হতে পারে এর জন্য আপনি কাভার লেটার লিখে রাখেন, কোনো সমস্যা নেই, যে আমি ওকে ফাইন, আমি একটা আমার কম্পিউটার পাশে একটা ডায়েরি মেইনটেইন করছি, আমি লিখে রাখছি যে এই জবটা আমি বিট করবো এই টাইমে, এর জন্য কাভার লেটার আমি অলরেডি লিখে রাখছি, সেভ করে রাখছি, কোনো সমস্যা লিখে রাখেন। জাস্ট ওই টাইমটা যখন হবে আপনি আপনার কাভার প্রপোজালে যান, জবে বিট করেন, সাবমিট করে দেন, শেষ।
সাবমিট করার পরে অ্যাটলিস্ট 1 ঘন্টা ওয়েট করেন, কারণ আপনি তো সেই টাইমটা দেখেই বিট করেছেন যে টাইমে তার থাকা উচিত। তো সে যদি আপনাকে 1 ঘন্টার মধ্যে নক করে, করলে করতে পারে। তো সাবমিট করার পরে উঠে যায় না, সাবমিট করার পরে 1 ঘন্টা অ্যাটলিস্ট পিসিতে অনলাইন থাকে, যে বায়ারকে চান্স দেন যে ঠিক আছে আপনি তো টাইমটা দেখেই বিট করেছেন, তো তাকে ওই টাইমের মধ্যে রেসপন্স করে কিনা দেখেন। যদি করে বসে দেন ফাইন, না করলে কিছু করার নেই, ওয়েট করতে হবে। তার লোকাল টাইম দেখাচ্ছে, রাইট, এটা আপনার কিছু না টাইম। নরমালি এই যে টাইম জোনটা দেয় এরা, এটা হচ্ছে ওই বায়ারের যে কাজটা দিয়েছে তার টাইম জোনে এখন অনুযায়ী একটা, সরি এই টাইমটা তার এখানে বাজে, তার টাইম জোন অনুযায়ী। এখন এই টাইম জোন অনুযায়ী আপনাকে বিট করতে বলা হচ্ছে এই জন্য যে সাধারণত সে এই টাইমগুলোতে উপস্থিত থাকবে অনলাইনে, সাধারণত সে এই টাইমগুলোতে তার মেইল চেক করবে। এই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি এই টাইমটা দেখে বিট করেন। যে এই টাইমে যদি এরকম মতো মনে করেন এখন বাজে রাত 11টা, সাপোজ এম না এখানে পিএম, তার মানে রাত 11:44 বাজে, আমি কখনোই সাজেস্ট করতাম না এই সময় বিট করেন, কারণ ম্যাক্সিমাম টাইমে এই টাইমে বায়াররা আসে না। এখন বলবেন যে না স্যার যদি থাকতেও পারে, কিছু কিছু এক্সট্রা তো থাকবে, কিছু আলাদা তো হবেই। সবসময় যে আপনার চিন্তা করছেন যে সেটা মিলবে তো হয় না। বিষয়টা হচ্ছে সকালবেলা 5টায় বের হয়ে বেরোনোর সময় কেউ কি চিন্তা করি যে আজকে আমি রাস্তায় বের হয়ে আমার গায়ে উপর থেকে একটা রিক্সা উঠে যাবে বা আমি কোথাও আঘাত হবে, চিন্তা করি না, হয়ে যায় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট। তো এইটা চিন্তা করে লাভ নেই। নর্মাল যেটা হয় সেটা চিন্তা করেন যে নর্মালি একটা লোক এই টাইমে থাকতে পারে না, সে কেন ওইসব জব দিয়েছে, এই জন্য দিয়েছে সে জবটা পোস্ট করেছে, এখন সে ঘুমাবে, সকালবেলা ফ্রেশ হয়ে উঠে সে ইন্টারভিউ দেবে। হ্যাঁ আপনি ঠক না কেন? আচ্ছা, সো এই যে টাইমটা দেখছেন আপনারা অ্যাটলিস্ট এই টাইমটা মেনটেন করে জবে বিট করলে ইন্টারভিউতে কল পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। এবং এটা আমরা প্রুভেন, এখন যদি বলেন কি হয় প্রুভেন, দেখছি নিজেরাই। এবং আমার স্টুডেন্টরা আমি এই জিনিসটা খুব বেশি করে সাজেস্ট করি যে এই জিনিসটা দেখেন, ফলো করেন। ওকে, সো আপনি এখন এখানে বাজে 11:44, আপনি চিন্তা করেছেন ওর টাইম অনুযায়ী আপনি বিট করলে দুপুরে লাঞ্চের টাইম বিট করবেন, তার মানে 1:30টার সময় বিট করবেন। এখন তাহলে আমার এখানে 11:44, তাহলে 12:44 1 ঘন্টা, মনে করেন 1:44 2 ঘন্টা, কারণ এখন থেকে 2 ঘন্টা পরে। এখন আমার এখানে বাজে হচ্ছে 11টা, আর 2 ঘন্টা মানে 1টার সময় বিট করবো আমি। এইভাবে টাইমটা মিলিয়ে নিতে হবে। ওকে, সো এবার আসি আমরা যে কি করব এরপরে। সবকিছু ম্যাচিং করেছে, মনে করেন টাইমটাও মিলে গেছে, আমি এখনই বিট করা উচিত, আমার টাইমটাও ঠিক আছে, এখন তাহলে বিট প্রসেসে যাই। ওকে, সো এবার আসি আমরা, মনে করেন আমরা যা যা চেয়েছি সব মিলেছে, আমরা এখন জবে বিট করতে যাচ্ছি, বিট করব জবে। এবার আসি জবে বিটটা কি করব তাহলে। বিট করার এট ফার্স্ট এখানে দেখেন যেটা আসছে 1টা 2টা 3টা অপশন, তাই না? বিডের জন্য অ্যামাউন্ট হচ্ছে 100, কে দিয়েছে এটা ফিক্সড, বায়ার ফিক্সড করেছে $100, সেইটা অটোমেটিক চলে আসছে এখান থেকে। আপওয়ার্ক কাটবে কত পার্সেন্ট? 10%, পাচ্ছেন কত? $90। এখন কথা হচ্ছে আপনার যে এটা ফিক্সড তা না, মনে করেন আপনি চাচ্ছেন যে না আমি আপওয়ার্কে নেবে কি নেবে ওটা আপওয়ার্কের হেডেক, আমি চাচ্ছি 100। ওকে, সেট করে দেন। আপনি 100 সেট করছেন, আপওয়ার্ক কি নেবে আপওয়ার্ক নিক, দরকার নেই আমার, ঠিক আছে? এই যে বিষয়টা হলো, এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ডলার বিট করবেন, এবং এটা ডিসাইড করবেন কিভাবে, এইখানে জব ডিটেলস পড়ার পরে। যে এই কাজটা করতে আপনি তো জানেন কত সময় লাগবে, কত পরিশ্রম দিতে হবে, দেন আপনি ডিসাইড করেন এটা। ওকে, আচ্ছা, তো এইটা ঠিক করা হয়ে গেলে এরপরে আসে আমি টাইম। অ্যাকচুয়ালি এই জবটা করতে আমার কত সময় লাগবে এটা তো আপনি জানেন, আপনার কাছে আইডিয়া আছে, আপনি সেই আইডিয়া অনুযায়ী এখানে একটা টাইম দিয়ে দেন যে আমার কত টাইম লাগবে এই কাজটা করতে। একটা টাইম মনে করেন আমি দিলাম less than 1 month। ওকে, এবার আসি আমাদের কাঙ্ক্ষিত কভার লেটার। এটা আমাদের মেইন আকর্ষণ বলতে গেলে একটা সময় থাকে যে কি করব কভার লেটার অ্যাকচুয়ালি, কারণ বায়ার তো দেখবে এটাই, সেটা আমাকে দেখবে না। আচ্ছা, সো কভার লেটার হচ্ছে সেই পার্ট যেটা কিনা একটা অ্যাপ্লিকেশন হিসেবে বায়ারের কাছে যায়, জবের জন্য অ্যাপ্লিকেশন হিসেবে। কভার লেটার লেখার ক্ষেত্রে আমি এখন যে নিয়মগুলো বলবো আশা করি নিয়মগুলো মেনে চলবেন এবং ফলো করবেন। এট ফার্স্ট কথা হচ্ছে খুবই সিম্পল, লেখার কিছু দরকার নাই, মনে থাকবে 2টা কথা মাত্র। কখনো কভার লেটার আমরা যেটা বৈশিষ্ট্য আমাদের, আমরা কভার লেটারটা সবাই এরকম ভাবে শুরু করি সাধারণত, যে ডিয়ার স্যার বা
মহোদয় টাইপের কথাবার্তা দিয়া, জনাব, মহোদয় এই টাইপের কথাবার্তা আনি আর কি। স্যার, পারলে স্যার বলে আরো কিছু বলি এক্সট্রা, 2বার স্যার বলি, স্যার স্কোয়ার দিয়ে দিই দরকার হলে, ঠিক আছে? সো এই যে বিষয়টা, এটা অ্যাভয়েড করবেন অ্যাট ফার্স্ট কথা। প্রফেশনালিজমটা এইভাবে স্যার বললে প্রকাশ পায় না, দরকার নেই। এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করবেন, কোনো স্যার কথা আসবে না। আর এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে নিজের প্রশংসায় একটু কম পঞ্চমুখ হবেন। আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা এটাই, শুরু করি আমরা কথা বলতে পারি না, তার আগে নিজের প্রশংসা করি। নিজের প্রশংসার সাথে সাথে শুধু তা করি যে তা না, এরপরেও আরো কিছু করি এক্সট্রা, যে স্যার এতদিন মনে মনে আমি এই জবটাই খুঁজছিলাম, আজকের এই জবটা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, ঠিক আছে? তো এই জব আমার জন্যই তৈরি হয়েছিল, আমিও এই জবের জন্যই তৈরি হয়েছি। তো যেহেতু আমরা দুজনের জন্য তৈরি হয়েছি, তো আর দেরি না করে আমাদের বিল করে দেন। শেষ, এই শেষ। এরপরে নিয়ে আসি স্যার কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড রিসার্চের কথা বলছেন, কিওয়ার্ড রিসার্চ তো এইভাবে করতে হয়, এইভাবে করি আমি, দেখেন যদি ভালো লাগে তাহলে আমাকে আপনি হায়ার করতে পারেন। লাস্টে এসে আবার স্যার রিকোয়েস্ট, স্যার নতুন আমি ফ্রিল্যান্সার, কাজটা পাই না স্যার, একটা কাজ দেন স্যার। বিষয়টা হচ্ছে এরকম, অনেকে করে কেন, বিষয়টা কি আমি বলি, অনেকেই কাজটা করে কেন করে, যে কেউ তো কাজটা দেখবে না, বাইরে দেখবে, তার কাছে রিকোয়েস্ট করি, পা ধরে বসে থাকলে তো কেউ দেখবে না, সমস্যা কি আমার, দেখি। বিষয়টা এরকম চিন্তা করে যে হয়তো বা তার কাছে যদি আমি এরকম রিকোয়েস্ট করি, সে হয়তো বা দয়া করে হলেও কাজটা আমাকে দিবে না। এটা দয়া দেখানোর জায়গা না, কেউ কাজ নিয়ে দয়া দেখায় না, না আপনি দেখাবেন না অন্য কেউ দেখায়। সো যা বলছি এতক্ষণ এটা ভুলে যান, এটা জাস্ট একটা মজা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা করি, এই ধরনের কথাবার্তা আসে। ট্রাই করবেন কাভার লেটার যখন শুরু করবেন অনলি হাই হ্যালো দিয়ে শুরু করতে, এর বেশি কিছু না। এবং বেটার হয় বায়ারের নাম উল্লেখ করে কাভার লেটার শুরু করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আপওয়ার্কে কাভার লেটারের নাম বায়ারের কোথাও থাকে না, ক্লায়েন্ট অপশনে বায়ারের নাম কোথাও পাওয়া যায় না। আপওয়ার্কে বায়ারের নাম পাওয়ার অনলি একটাই জায়গা আছে, তাও সেটা 50-50 চান্স, যদি কপাল ভালো থাকে পাবেন, না ভালো থাকলে নাই। নক দিলে আসে, বায়ার যদি আপনাকে ইন্টারভিউতে নক করে তখন নাম দেখতে পারবেন, ঠিক আছে? এর আগে একটা জায়গা আছে যেখানে দেখা যায়, এছাড়া অন্য কোথাও কাভার লেটারের পাওয়া যায় না, বায়ারের নাম পাওয়া যায় না। সেটা হচ্ছে এই যে বায়ারের লিখছে এই অংশে দেখতে হয়, যারা বায়ারকে ফিডব্যাক দিয়েছে, ফিডব্যাকের মধ্যে তারা উল্লেখ করে দেয় বায়ারের নামটা, অনেক জবে দেয়, ম্যাক্সিমাম জবে দেয়। এখন বলবেন যে এইখানে তো দেয় নাই, তার ইচ্ছা হয়নি দেয়নি, কিন্তু যেটা বলেছিলাম কেবল যে 50-50 একটা চান্স আছে আপনার কাছে। সো আমরা চান্স কেন ছাড়বো, যে চান্সটা আমি নিতে পারছি চান্সটা কেন নিব না? সো এইখানে একটু চেক করে দেখবেন যে এই অংশে বায়ারের নাম আছে কিনা। আমরা যদি আর যে একটা জব দেখি, এরকম কোনোটা দেখে আছে কিনা যে জবগুলোতে বায়ারের কোনো নাম পাওয়া যায়। যেমন এখানে আমরা দেখি, দেখেন এই যে নাম। এখন কথা হচ্ছে এইভাবে করে কিন্তু আপনি অনেকে দিয়েছে নাম উল্লেখ করেন, দেখেন এ কোনো নাম দেয়নি, কিন্তু এ কিন্তু নাম দিয়েছে। এক একজন এক একভাবে তাকে ফ্রিল্যান্সারদের সাথে কথাবার্তা হয়, এক একজন এক একভাবে তাদেরকে করে। সো এই জিনিসটা মনে রাখবেন, অলওয়েজ ট্রাই করবেন যদি নাম পাওয়া যায় দেন সরাসরি এখানে হাই জেমস বা হ্যালো জেমস এভাবে শুরু করবো আমরা, শেষ, ঠিক আছে? ওকে, ফার্স্ট বিষয় হচ্ছে এটা। কেন এটা বলি, এতে ট্রাস্ট বাড়ে। ট্রাস্ট বাড়ে বলতে গেলে বায়ার এইটুকু সম্পর্কে নিশ্চিত হয় যে না, এ জবটা বিট করার আগে কিছুটা হলেও আমার সম্পর্কে রিসার্চ করে বিট করছে, তার মানে আপনার প্রফেশনালিজমটা প্রকাশ পায়। কারণ সেও জানে আপওয়ার্কে কোথাও তো আমার নাম আমি দিই নাই, আর নাম সাবমিটও করি নাই কোথাও যে সে নাম দেখবে। যতক্ষণ না সে ইন্টারভিউতে কল করছে ততক্ষণ মধ্যে আপনি তার নাম দেখতে পারবেন না, তাহলে নাম কোথায় পাইলেন? তার মানে আপনি তার সম্পর্কে রিসার্চ করেছেন, এইটুকু সে নলেজ নিয়ে ফেলে। ওকে, সো এখানে আমরা শুরু করলাম। এখন কথা হচ্ছে আপনি যখন বিট করছেন, আপনি তো বাইরের টাইম জোন অনুযায়ী চিন্তা করে বিট করেছেন, তাই না? তার মানে আপনি কিন্তু জানেন যে তাকে দুপুরে পাঠাচ্ছেন না সকালে তাকে পাঠাচ্ছেন। তার মানে কিন্তু আপনি তখন তাকে অবশ্যই এটা বলতে পারেন গুড ইভিনিং অথবা গুড মর্নিং অথবা গুড নাইট বাদে যা বলেন গুড নাইট বলে দিয়েন না,
এটা গুড নাইট মানে আপনি গুড নাইট দিয়ে বিদায় দিয়েছেন, তো এটা করেন না। আচ্ছা, আমরা যখন বলবো ট্রাই করবো এরকম, যদি দেখি যে না রাতেই তাকে প্রপোজালটা পাচ্ছি, কিছু বলার দরকার নেই, হাই দিয়ে শেষ করে দিই, শেষ। আচ্ছা, এটা করার পরে এবার আসি, বায়ার যখন আমাদের প্রপোজালটা দেখে, প্রপোজালটা বায়ারের কাছে অনলি মেটা ডেসক্রিপশন দেখেন না, সার্চ ইন রেজাল্ট পেজে জাস্ট লাইক এ মেটা ডেসক্রিপশন ওইভাবে দেখে। তার মানে সে অনলি 2টা লাইন ছাড়া কিছু দেখতে পায় না। সে প্রথমে দেখে আপনার নাম, তারপরে দেখে আপনার কত রেটে বিড করেছেন জবে, তারপরে দেখে আপনার ওই যে 2টা লাইন, এটা। তার মানে এখন যদি এরকম হয় যে মনে করেন একটা আওয়ারলি জব, যে জবে আপনার প্রাইস দেওয়া আছে এরকম যে আপনি দিয়েছেন $5 বিড করেছেন, কিন্তু আপনার প্রোফাইল আছে দেওয়া $3, বায়ার $5 দেখবে, $3 দেখবে না, এই নিয়ে চিন্তা করে লাভ নেই। সো বায়ারকে যেটা পাঠাবেন সে সেটাই দেখবে। এবার আসি তাহলে কভার লেটারে যে 2টা লাইন দেখে, আমরা কিন্তু ওই 2টা লাইন দেখেই চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমি ক্লিক করব কিনা মোড়ে ক্লিক করলে তারপর সে পুরো কভার লেটার সে দেখবে, তার আগে না। তার মানে আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় নিয়ে নেন যে আপনি যখন জবে বিড করছেন অ্যাকচুয়ালি আপনি কি করছেন, ওই 2টা লাইনে কি করছেন। আমাদের যে প্রবলেম যেটা বললাম, আমরা 2টা লাইনে এরকম রচনা লেখা শুরু করে দিই বা নিজের প্রশংসা করতে থাকি যে আমি এক্সপার্ট, 3 বছর এক্সপিরিয়েন্স আছে, এইসব বলতে শুরু করে দিই। অ্যাকচুয়ালি বায়ার চায় ওই 2টা লাইনে সে যে সমস্যাটা নিয়ে আসছে তার সলিউশনটা চায়, সেটা একটা প্রবলেম নিয়ে মার্কেটে আসছে। সো আপনি যত সহজে পারেন তাকে ওই 2 লাইনের মধ্যে সমাধানটা দেন, তারপরে ডিটেলস বলেন, সমস্যা নেই, কিন্তু ওই 2টা লাইনে অ্যাটলিস্ট তাকে এমন কিছু লেখেন যে লেখাটা পড়লে তার ইচ্ছা হবে মাস্ট বি আমি এই লেখাটার মোড়ে বাটনে ক্লিক করি। তাই বলে এটা করেন না মেয়েটি কি করলো, ভিডিও সহ দেখুন, যেটা আমরা ফেসবুকে অহরহ দেখি। এই টাইপের এমন এমন টাইটেল যা দেখলে অ্যাকচুয়ালি ক্লিক করতে ইচ্ছা করে। সো এই টাইপের লিখলে লাভ নেই, কারণ বায়ারের এখানে কোনো ইন্টারেস্ট থাকবে না। সো বায়ারের ইন্টারেস্ট আছে এই টাইপের কথা লেখেন যাতে কিনা সে মোর বাটনে ক্লিক করে, যেন সে আপনার পুরো প্রপোজালটা অ্যাটলিস্ট দেখে। একটা জব এত সহজে পাওয়া যায় না, অনেক কিছু বিষয় আছে। সো এই জিনিসটা করার পরে ওই যে 2টা লাইন লিখছেন, ওই 2টা লাইনের পরে আপনি যখন ডিটেইলস ভাঙায় বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই প্রসেসগুলো আসলে করব, এইভাবে স্টেপে যাব, এটা ভাঙায় বলেন। কভার লেটার কখনো একসাথে লিখবেন না, এক প্যারা লিখে গেলে এরকম হবে না। কম করে হলো 2টা 3টা 4টা প্যারা করেন, দেখতে ভালো লাগে। একসাথে বড় করে 4-5টা লাইন লিখে দিলে দেখতে খারাপ লাগে। সো কভার লেটারের মধ্যে প্যারা প্যারা করেন, এক একটা প্যারায় এক একটা জিনিস ডিসক্রাইব করেন। ফার্স্ট প্যারাটা রাখেন যে অনলি তার প্রবলেমটা সলিউশনটা বলেন, সেকেন্ড প্যারা ওটাকে ডিটেইলস লিখেন, থার্ড প্যারা আপনি কোনো টুল ইউজ করলে সেগুলো সম্পর্কে বলেন, ফোর্থ প্যারা আপনি কতটা সময় তাকে দিচ্ছেন, আপনার অ্যাভেলেবল টাইমটা তাকে বলেন, আপনি কি হিসেবে রিপোর্টটা করবেন এটা বলেন। একদম লাস্টে এসে নর্মালি থ্যাঙ্কস বা রিগার্ডস জানিয়ে আপনার নামটা দিয়ে চলে আসেন, কিন্তু কখনো লাস্টে থ্যাঙ্কস বলার পরে আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন না, কোনো স্কাইপ আইডি, কোনো কিছু না, এটা একদম নিষেধ, কখনো না। যদি অনেক বায়ার আছে যারা চেয়ে বসে যে আমি তোমার কন্ট্যাক্ট আইডিটা, তোমার স্কাইপ আইডিটা তুমি দিবা, যদি চায় এই ক্ষেত্রে আলাদাভাবে সে কোশ্চেন করেই চায় তাকে তখন দিবেন, কোনো প্রবলেম নেই। এডিশনাল কোশ্চেন আসে তখন আপনি স্কাইপ আইডিটা দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, সো কভার লেটার লেখার ক্ষেত্রে কোনো এক্সট্রা অর্ডিনারি টিপস বা ট্রিক্স বলে অ্যাকচুয়ালি কিছু নাই, নর্মাল জিনিসটাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আসলে বিষয়টা এরকম, ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক মানে ঠিক জনের কাছে ঠিক কথাটা বলতে পারলেই ঠিক কাজটা হয়, জাস্ট টাইমিং, সবকিছু ডিপেন্ড করে এটার উপরে। প্রথমে স্যার আমার তার সমস্যা সমাধানের কথা বলতে হবে, অবশ্যই, হ্যাঁ। তারপরে সমস্যাটা বুঝছেন কিনা আগে সেটা, হ্যাঁ, সমস্যাটা বুঝে যত শর্টলি পারেন সলিউশনটা দিলেন, দেওয়ার পরে এবার নিচে আসে, ওখানে শর্টে বলছেন সে হয়তো নাও বুঝতে পারে, এবার ডিসক্রাইব করেন তাকে এইভাবে প্রসেসটা করবো আমি। এরপর আসেন যে আমি এই টুলগুলো ইউজ করবো, কারণ ইসেতে আমরা টুল ইউজ করি, এই টুলগুলো বলেন তাকে। তারপরে লাস্টে একটা পার্ট রাখবেন এরকম যে আপনি তাকে যে রিপোর্টিংটা করবেন, এই রিপোর্টিংটা কি কোনো স্টাইলে করবেন, আপনি কি কি জিনিস দিবেন রিপোর্টিং, এটা বলেন। একটা পার্ট রাখেন এরকম যেখানে আপনি তাকে অ্যাভেলেবেল টাইমটা জানাচ্ছেন যে আপনি এত সময় তার জন্য কাজ করবেন, সপ্তাহে, উইকলি, এইভাবে একটা টাইম বলেন।
এই বলার পর লাস্টে এসে থ্যাঙ্কস জানিয়ে পারেন। এবং পারলে এই ধরনের কিছু কথা বলবেন যে অ্যাকচুয়ালি দেখো এখানে তো তুমি একটা প্রবলেম নিয়ে আসছো, সো প্রবলেমের মেইন কথা তো আসলে এইভাবে সলিউশনে আসা যায় না। অ্যাটলিস্ট আমরা যদি ইন্টারভিউতে বসি দেন তোমার সাথে কথা বললে হয়তো আমি আরো ডিটেলস সলিউশনে যেতে পারবো, যেটা এখানে বলা হয়তো পসিবল না। সো বেটার হয় আমরা একটা ইন্টারভিউর জন্য আসি। সো এইভাবে বললে তার আকর্ষণটা বাড়ে, সে আপনার ইন্টারভিউতে অ্যাটলিস্ট কল করে। তারপরে কি হবে না হবে পরের বিষয়, অ্যাটলিস্ট ইন্টারভিউ জন্য একটা কল আপনি পাবেন। ট্রাই করবেন এই বিষয়গুলা, এই জিনিসে ফোকাস করতে। ওকে, এরপরে হচ্ছে অ্যাডিশনাল কোশ্চেন। বায়ার অনেক সময় হচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল কোশ্চেন করে, সেই কোশ্চেনের পার্ট হচ্ছে এটা। সে যে পার্টটা যে কোশ্চেন করবে আপনাকে এই কোশ্চেনের শর্টলি অ্যান্সার দিতে হবে, খুব লং কিছু না, জাস্ট শর্টলি যত পারেন অ্যান্সার দিয়ে দেবেন এই কোশ্চেন, শেষ। এরপরে আসছে অ্যাটাচমেন্ট। এই অংশটা অনেক ইম্পর্টেন্ট এই জন্যই বলি, আজকালকার লোকে কাজে বিশ্বাসী, তারা এক্সাম্পল চায় সবসময়। আপনি একটা কিওয়ার্ড রিসার্চে যখন বিট করেছেন, সে দেখতে চায় যে ওকে ফাইন কিওয়ার্ড রিসার্চ যখন বিট করেছে, কিওয়ার্ড রিসার্চে কি আগে তুমি কি কাজ করছো, একটা স্যাম্পল দেখাও। স্যাম্পল হিসেবে যে ফাইল দিবেন কখনো সেখানে পুরো অন্যর করা কোনো রিসার্চ রিপোর্ট দিবেন না, এই জিনিসটা মনে রাখেন, কারণ তাতে আপনি অন্য বায়ারের বা অন্য ক্লায়েন্টের প্রাইভেসি নষ্ট করছেন। স্যাম্পল হিসেবে যে রিপোর্ট দিবেন, স্যাম্পল ফাইলগুলো কিরকম হয় দেখতে, আমি জাস্ট একটা স্যাম্পল ফাইলের যদি দেখাই, দেখেন এটা একটা স্যাম্পল ফাইল, এখানে কিন্তু পুরো সব ইনফরমেশন দেওয়া আছে এদিকে, জাস্ট কিওয়ার্ড সব সরাই দিচ্ছি, শুধু 3টা কিওয়ার্ড আছে তার জন্য। তুমি দেখো আমি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করি, লাস্ট এসে থাকে আমি এখানে রিমার্কসে কি দেই এটাও বলেছি, যে এই যে রিমার্কসে আমি এই সব কথাগুলো বলি। এইখানে বলেন সব ইনফরমেশন তো সবই আসেন, কিছু তো দেননি, কিছু তো সরাননি, তাহলে কি লুকালেন? কিওয়ার্ডগুলো তো সরাই দিচ্ছি, সো কিওয়ার্ডগুলো না পেলে ইনফরমেশন দিয়ে সে কি করবে, খাবে? লাভ নাই। তো এইভাবে করে তাকে আপনি স্যাম্পল দিতে পারেন যে এটা হচ্ছে আমার রিসার্চ করার স্টাইল, আমি এই ধরনের রিসার্চ করি, ভালো লাগে তুমি হায়ার করতে পারো। এইটা পেলে হয় কি বায়ারের তাহলে বুঝতে সুবিধা হয়, সে কি ধরনের কাজ চাচ্ছে, এক্স্যাক্টলি মার্কেটপ্লেসে তার কি ধরনের কাজ দরকার সেটা বুঝতে পারে, দেন সে আপনাকে দ্রুত হায়ার করার চান্সটা পায়। সো এইটা হয়ে গেলে আফটার দ্যাট সাবমিট করে দিবেন প্রপোজাল। সাবমিট করার পর একটাই কাজ, ওয়েট করা। আর বুঝি না, আচ্ছা মনে করেন আপনি একটা ওয়েবসাইটের এসইও কাজ করছেন, তখন তো আপনি এখানে সেই ওয়েবসাইটের স্যাম্পল হিসেবে এখানে তার ইউআরএলটা দিয়ে দিতে পারেন, অথবা এখানে যখন স্যাম্পল হিসেবে দিবেন প্রফেশনাল এইভাবে যদি বলি নর্মাল ভাবে তাকে আপনি কোনো একটা রিপোর্ট ফাইল তার জন্য কাজ সেটা দেখাতে পারেন, অথবা এখানে তাকে এটা বলেন একটা টেক্সট ফাইল অ্যাড করে দেন, তার মধ্যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন যে এই ওয়েবসাইটে কাজ করছি, ব্যাক স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স থাকলে দিবেন না, এখনো অ্যাড করে দিতে হবে তো এগুলো। স্যার আমার প্রোফাইল তো ওয়ার্ডপ্রেসে, আমি এক্সিকিউট কাজ করতে চাই। বুঝি না, তাহলে দিবেন ওয়েব ডেভেলপমেন্ট এন্ড এক্সিও এক্সপার্ট। ওয়েব ডেভেলপমেন্টে করা ক্যাটাগরি। হ্যাঁ সব করার সমস্যা কি, আপনি পাশে লিখবেন যে কি বলে ওয়েব ডেভেলপমেন্টে করা, তাই তো? তো ওয়েব ডেভেলপমেন্ট এন্ড এসইও এক্সপার্ট দিবেন, সমস্যা কি? না না হ্যাঁ প্রবলেম নেই তো। আচ্ছা, সো আজকের এই যে পার্টটুকু শেষ করলাম, আমি জানি না কতটুকু কি হেল্প হয়েছে বা কতটুকু নতুন শিখছেন, এটা আপনারাই ভালো জানেন, আপনারই ভালো আইডিয়া আছে। যদি কিছু নতুন শিখে থাকেন আশা করি জিনিসটাকে কাজে লাগাবেন এবং হেল্প হবে আপনাদের, কারণ মার্কেট প্লেস সম্পর্কে আমি জানি না কতটুকু আইডিয়া ছিল আপনাদের বা কতটুকু আইডিয়া আগের থেকে নিয়েছেন। সো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখেন, কাজ করতে হলে আমাদের এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি ফলো করেই কাজ করতে হয়। আপওয়ার্কে আমরা এতক্ষণ জাস্ট যে প্রসেসগুলো দেখলাম এটা ছিল আপনার একটা জবে বিট করার জন্য, যে আমাদের কোন কোন কৌশলগুলো অবলম্বন করা উচিত একটা জবে বিট করার জন্য, আমরা কোন কোন ওয়েতে গেলে হয়তো বা কিছুটা হলেও চান্সেস বাড়াতে পারি আমাদের ইন্টারভিউর, এইটা জাস্ট দেখলাম। এখন অনেকের প্রবলেম আছে যেটা হচ্ছে ইন্টারভিউতে ফার্স্ট কল যদি আসেও এরপরে যদি কল পেয়েও যায় নার্ভাস ফিল করে, প্রচন্ড নার্ভাস ফিল করে ইন্টারভিউতে, বিশেষ করে কিবোর্ডে লিখবে কি হাত কাঁপতে থাকে। এটা হয়, এটা আপনাদের ক্ষেত্রে শুধু না আমার ক্ষেত্রেও হয়েছে, বলে লাভ নেই। সো যখন এটা হয় এই জিনিসটার ক্ষেত্রে একটু বলে দেই, নর্মালি যেটা হবে ইন্টারভিউতে যদি কেউ আপনাকে কল করে তখন আপনার এই যে মেসেজ অপশনটা আছে এখানে, এই মেসেজ অপশনের উপরে এখানে 1 2 এরকম লেখা থাকবে, দেখতে পাবেন যে কেউ ইন্টারভিউতে কল করেছে, এবং আপনার ইমেলও এটা দেখাবে, যে ইমেলটা অ্যাটাচ আছে ওই ইমেলও যাবে।
সো যখনই দেখবেন তখনই মেসেজে যাবেন, যাওয়ার পর ওইখানে একটা চ্যাটিং অপশন আছে। ওই চ্যাটিং অপশন অনেক সময় বায়ার ডিরেক্টলি এটা বলে যে তার স্কাইপ এইটা, অথবা আপনাকে বলে আমার স্কাইপ এইটা, তুমি স্কাইপ দাও, অথবা বলে তোমার স্কাইপটা আমাকে দাও, জাস্ট এটা বলে। অনেক সময় এটা আছে যে না, ওইটা বলে না, বায়ার ওইখানেই চ্যাটিং করে, ওইখানেই মেসেজ সিস্টেমে চ্যাটিং করে। সো যেটা ভালো লাগে করবেন, কোনো প্রবলেম নেই। যদি বায়ার কখনো এটা বলে যে আমি তোমার সাথে লাইভ কথা বলতে যাচ্ছি, তখন অজুহাত এটা দেখায় না যে আমার না হেডফোন নাই, ঠিক আছে? সো এই অজুহাত দেখা তখন লাভ নেই। ম্যাক্সিমাম বায়ার যেই কথা বলবেন সে ভেঙে যাবে, থাকবে না। আর কিছু কিছু ক্লায়েন্ট এরকম পাবেন যারা কিনা তারপরেও বলবে ওকে ঠিক আছে আমরা তাও চ্যাটের থ্রুতে করি। নর্মালি ভিডিও চ্যাটিং হয় না, এটা হয় না, এ নিয়ে চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, এমনি কথাবার্তা হয়, এটা লং টার্ম কাজের ক্ষেত্রে কথাবার্তা হয়। আর এমনি নর্মাল কাজগুলো, ছোটোখাটো কাজ যেগুলো, সেগুলো শুধুমাত্র চ্যাটিংয়ের থ্রুতেই হয়। এটা কথাবার্তাও যায় না, জাস্ট নর্মাল চ্যাটিংয়ের থ্রুতেই কাজগুলো হয়। সো খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। ইংলিশ কী লিখছি, ভুল লিখছি কি লিখছি, এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। কারণ ভুল লিখলে ওখানে আপনাকে লাল তো এমনি বোঝা যাবে স্পেলিং ভুল লিখছেন, এটা বুঝতে পারবেন। আর এছাড়া জাস্ট গ্রামাটিক্যাল নর্মাল কথাবার্তা বলেন, খুব বেশি মানে বুঝাতে যায় না, যে মানে কথাগুলোকে শর্ট ছোটো ছোটো করে বলেন, বেশি লং করতে যায় না। লং করতে মানে একটা সেন্টেন্স যত লং করবেন তত কিন্তু আমাদের গ্রামাটিক্যাল জিনিসগুলো আসবে বেশি। শর্ট করে বলেন, ছোটো ছোটো করে বলেন। ওরাও যে খুব বেশি এইগুলো মেনটেন করে তা না, ওরাও শর্টকাটই বলে। সো আপনি শর্টকাটই কথাগুলো সারেন ওদের সাথে, বেটার। সো এবার আমরা আপওয়ার্কের পেমেন্ট মেথড নিয়ে একটু কথা বলি। আপওয়ার্কের পেমেন্ট মেথড সেট আপ করা খুব ইজি একটা টাস্ক। এটা আসলে আমরা অনেকে ভয় পাই বা বুঝি না, এই জন্যই মনে হয় যে আসলে আমরা করতে সাহস পাই না, কিন্তু এটা খুব ইজি একটা টাস্ক। এটা করতে আপনার তেমন কোনো কিছুই দরকার হবে না। শুধুমাত্র আপনি যদি বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে, আপনার যে কোনো একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা থাকে, কারণ বাংলাদেশের সব ব্যাংকগুলি এখন অনলাইন ভিত্তিক, সো যে কোনো ব্যাংকে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই ব্যাংকটি সহজেই পেমেন্ট মেথডের সাথে অ্যাড করে দিতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করি যদি ব্র্যাক ব্যাংক প্লাস ডাচ বাংলা ব্যাংক হয় তাহলে আপনি পেমেন্ট মেথডটা দ্রুত পাবেন। সাধারণত 3 দিনে একটা সময় নেয়, যেটা কিনা 2 দিনে অনেক সময় হয়ে যায় ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে একটা পেমেন্ট মেথড সেট আপ করতে হয় নতুন যে অ্যাকাউন্ট এর ক্ষেত্রে। সো পেমেন্ট মেথড সেট আপের ক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট যে জিনিসটা করতে হয়, আমরা এখান থেকে সেটিংস অপশনে যাব। আমাদের যে উপরে এখানে সেটিংস অপশনটা আছে, আমরা সেটিংস অপশনের মধ্যে যাব। সেটিংস অপশনে যাবার পরে এখানে দেখেন গেট পেইড বলে একটা অপশন আছে। গেট পেইড, আপনাকে এই অপশনে যেতে হবে। গেট পেইড এই অপশনে আপনি যাবেন। গেট পেইড এই অপশনে যাওয়ার পরে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়, একদম ফ্রেশ অ্যাকাউন্ট, তাহলে যে জিনিসটা করতে হবে, এখানে দেখেন দুইটা ফর্মের কথা বলেছে। একটা হচ্ছে W8 বিন এবং W9 ফর্ম, এই দুটা ফর্ম। এর মধ্যে W9 ফর্মটা হচ্ছে অনলি ইউএস ভিত্তিক যারা কাজ করছেন, ইউএস এর যারা বসবাস করছেন, যারা তাদের জন্য এটা নিয়ে আপনাদের কোনো হেডেকের দরকার নাই। যেমন আমি যদি একটু দেখাই, খেয়াল করেন এখানে এই যে W8 বিন, এই ফর্মটা হচ্ছে ইউএস এর বাইরে যারা থাকেন, ইউএস কান্ট্রির বাইরে যারা থাকেন তাদের জন্য। W8 বিন এই ফর্মটা হচ্ছে তাদের জন্য। এখানে আপনার ডিটেলস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর W9 যে ফর্মটা, খেয়াল করেন এই ফর্মটা বলছে অল ফ্রিল্যান্সার হু আর ইউএস পারসন শুড ফিল এ ফর্ম W9 উইথ আপওয়ার্ক। সো এইটা হচ্ছে যারা, যেসব ফ্রিল্যান্সাররা ইউএস এর আছেন, ইউএস অবস্থান করছেন, ইউএস এর কান্ট্রিতে তারা বসবাস করছে, তাদের জন্য এই W9 ফর্মটা। সো আমাদের জন্য এটা না, আমাদের জন্য সিম্পল যেটা সেটা হচ্ছে W8 বিন, এই ফর্মটা আমাদের ফিল আপ করলেই যথেষ্ট। সো এখন এখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে, W8 বিন এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে সে সিম্পলি একটা ফর্ম আপনার সামনে নিয়ে আসবে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার বিজনেস নেম বা লিগ্যাল নেম অফ বিজনেস, এটা দেওয়ার জন্য আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটা নাম দিয়ে রেখেছি। এখানে আপনি আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এই নামটা দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, আপনার অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তো ভালো, তাহলে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। দেন এখান থেকে টিক মার্ক করবেন যে আপনি অ্যাগ্রি করছেন, দেন এখান থেকে সেভ। জাস্ট এই সিম্পল একটা ফর্ম, এই ফর্মটা ফিল আপ করলে এনাফ আপনার জন্য, আর কোনো কিছুই করতে হবে না। সো এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে পেমেন্ট মেথড চলে যেতে পারবেন, যে কীভাবে পেমেন্ট মেথড সেট করতে হয়। যে সেট আপ পেমেন্ট মেথড অপশন এখানে চলে আসছে, এটা আগেও থাকবে। এবং এটা একটা নিচে খেয়াল করে এখানে বলছে মে টেক আপ টু 3 days টু অ্যাক্টিভেট। সো এখানে দেখা যাচ্ছে 3 দিন পর্যন্ত সময় নিতে পারে আপনার অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড অ্যাকাউন্টটাকে অ্যাড হতে।
তো এখান থেকে আমরা যে সেট আপ পেমেন্টস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম দেখেন বাংলাদেশের জন্য এখানে বলা হচ্ছে যে রিকমেন্ড, বাংলাদেশের জন্য রেকমেন্ডেড করছে কি লোকাল ফান্ড ট্রান্সফার। লোকাল ফান্ড ট্রান্সফারটা হচ্ছে বাংলাদেশের যে লোকাল ব্যাংকগুলো আছে লোকাল ব্যাংকে অ্যাড করা। এক্ষেত্রে যদি আপনি বাংলাদেশি কোনো লোকাল ব্যাংকে অ্যাড করে থাকেন, অ্যাড করেন এবং ওইটার থ্রুতে আপনি যে পেমেন্টটা পেতে চান, তাহলে এক্ষেত্রে আপনার কাছ থেকে $4.99 কাটবে পার ট্রানজ্যাকশনে। কথা হচ্ছে যে $4.99 কাটবে যেহেতু, সো আপনি অ্যাটলিস্ট $100 বা $100 প্লাস হলে আপনি উইথড্র করেন। কারণ আপনি যদি এমন হয় যে $20 পেয়েছেন এবং $20 থেকে উইথড্র করলেন, তাহলে আপনি কত পাচ্ছেন? $15, $5 সে কেটে নিল। সো এই জিনিসটা মাথায় রাখবেন যখনই উইথড্র দিবেন। আর যদি আপনার কাছে পেমেন্ট মাস্টার কার্ড থাকে, সো পার ট্রানজ্যাকশনে $2 করে কাটবে, স্ক্রিলে $1 কাটবে, পেপাল আছে এখানে। সো আপনার যে পেমেন্ট মেথডটা আছে আপনি চাইলে সেটা সেট করতে পারেন। আমি বাংলাদেশের জন্য একদম ইজিয়েস্ট যেটা সেটা বলছি, যে এখান থেকে আপনি লোকাল ফান্ড ট্রান্সফার যেটা আছে এইখানে সেট আপে ক্লিক করবেন। এইখানে সেট আপে ক্লিক করার পর দেখেন সে ফার্স্টে যেটা চাবে সেটা হচ্ছে ব্যাংক সুইফট কোড। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, যে ব্যাংকে বলতে গেলে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে যে আপনি জিজ্ঞেস করেন এই ব্রাঞ্চের সুইফট কোডটা কি, তারা দিয়ে দেবে। অথবা আপনি যদি সেটা না করতে চান তাহলে আপনি সরাসরি অনলাইনে সার্চ করতে পারেন। অনলাইনে সার্চ করলেও আপনি সেখান থেকে ব্যাংকের ইনফরমেশন পেয়ে যাবেন, সুইফট কোড পেয়ে যাবেন, কারণ অনলাইনে এখন সুইফট কোড অ্যাভেলেবেল আছে। আমি এখানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা দিয়েছি, যেটা পুরো ঢাকার জন্য এটা DBBL BDTH, এই সুইফট কোডটা আমি এখানে দিয়ে দিলাম। সুইফট কোড দেওয়ার পরে জাস্ট যখন আপনি এখানে গো প্রেস করতে হবে। গো প্রেস করার পরে খেয়াল করেন এখানে আপনাকে বলছে যে আমি কিন্তু ব্যাংক নাম দিতে হয়নি, অটোমেটিক এখানে ব্যাংক নামটা চলে আসছে, যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটার মেইন শাখাটা চলে আসছে এখানে। কারেন্সি দেখাচ্ছে BDT, কারেন্সি বাংলাদেশি টাকা, এবং উইথড্র ফি দেখাচ্ছে আপনাকে 4.99 পার ট্রানজ্যাকশন। সো আপনি এই জিনিসগুলোর এরপর নিচে আরেকটা ফর্ম থাকবে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশন, আপনার ইনফরমেশন দেওয়ার জন্য। আপনি এখানে যাই করুন না কেন এই ফর্মের মধ্যে আদার্স যে ইনফরমেশনগুলো আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। যাই আপনি যদি অন্য আদার্স ইনফরমেশনগুলো ভুল করেন কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশনটা অ্যাটলিস্ট ভুল করবেন না। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই নাম্বারটা সঠিকভাবে আপনি এখানে দিবেন, প্লাস আদার্স যে ইনফরমেশনগুলো আছে এটা কমপ্লিট করে দেন নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার আসছে যে আপনি যে শিডিউল উইথড্র সিস্টেমটা দেখাচ্ছে, আপনি এখানে যে শিডিউল পেমেন্ট মেথডটা, যে আপনি কি পার উইকলি উইথড্র করতে চান, নাকি মাসে 2বার, নাকি মাসে 1বার, এইভাবে যে উইথড্র সিস্টেমটা আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারেন। আমি যখন এখানে দেখেন মান্থলি সিলেক্ট করলাম, সে তখন নেক্সট উইথড্র ডেটটা আমাকে সে দেখাবে, এবং আপনাকে এই ডেটটা দেখে বুঝতে হবে যে আপনার নেক্সট উইথড্রটা হবে আগস্টের 31 তারিখ। এবং এখানে আমি একটা জিনিস দিয়ে দিয়েছি, খেয়াল করুন, যেটা আমি বলছি যে $100, অ্যাটলিস্ট $100 হলে যেন সে আমাকে উইথড্রটা দেয়, এর নিচে যেন না হয়। আপনারা চাইলে এর বেশিও সেট করতে পারবেন, এখানে সর্বনিম্ন আছে $100। সো এটা সেট করার পরে দেন আপনি নেক্সট ক্লিক করুন। আমি এই পুরা কমপ্লিট প্রসেসটা কমপ্লিট করার পরে খেয়াল করুন এখানে লোকাল ফান্ড ট্রান্সফার মেথড অ্যাডেড দেখাচ্ছে, এবং এর একটা আমি যে ফর্মটা ফিল আপ করলাম W8BIN, এই ফর্মটা আমার একটা কপি দেখাচ্ছে এখানে। সো এইখানে যে মেসেজটা দিচ্ছে এটা হচ্ছে একটা এরর মেসেজ। এটা আসলে মূলত এই কারণে দেওয়া হচ্ছে যে আমি আসলে ভুল ইনফরমেশন দিয়েছিলাম ওইখানে আমি যে ইনফরমেশনটা দিয়েছিলাম এটা হচ্ছে ভুল, এই কারণে আমাকে এরর মেসেজটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে ইনফরমেশনটা ঠিক ইনফরমেশন দিতাম তাহলে আসলে এটা এই জিনিসটা দেখাতো না। তাহলে আমাকে যেটা দেখাতো সে, আমি একটু আপনাদেরকে ওই স্ক্রিনটা দেখাই, যে আমি যদি ইনফরমেশনটা সঠিক দিতাম এখানে, যে আমার পেমেন্ট মেথডটা আমি সঠিকভাবে দিয়েছি, ব্যাংকের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়েছি, তাহলে আসলে কি আসতো। এইখানে যদি আপনি ঠিক ইনফরমেশন দেন তাহলে এখানে দেখেন এখানে এভাবে করে আপনার এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। আমি এখানে স্ক্রিল অ্যাড দেখাচ্ছে, যে স্ক্রিল অ্যাড করেছিলাম ঠিক মতো, 3 ডেজ অ্যালাউ নিয়েছিল, সময় নিয়েছিল, দেন তারপর এটা হয়ে গেছিলো। সো আপনারা যখন লোকাল ব্যাংক অ্যাড করবেন এটাও একটা নির্দিষ্ট সময় নেবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মতো সময় নেবে, দেন এটা আপনাকে অ্যাড ঠিকমতো কমপ্লিট হয়ে গেলে, যদি আপনি ইনফরমেশন ভুল না দেন তাহলে আপনার এটা সাকসেসফুলি অ্যাড দেখাবে। সো আপনারা চাইলে এভাবে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন, এবং পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেলে আপনি আপনার ব্যালেন্স যদি থাকে যে কোনো সময় আপনার ইচ্ছা মতো উইথড্র দিতে পারবেন। সেটা লোকাল ব্যাংক হতে পারে বা আপনার
যে কোনো পেমেন্ট সিস্টেমই হতে পারে। আমরা আপওয়ার্কের এতক্ষণ অনেক টুকিটাকি বিষয়গুলো দেখলাম, পেমেন্ট মেথড প্লাস আপনি আপওয়ার্কে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, টাকা উইথড্র কীভাবে করবেন, এই বিষয়গুলো সবই দেখলাম। কভার লেটার কীভাবে লিখতে হয় এটাও আপনারা দেখেছেন। সো একদম লাস্টে আমরা এটা দেখাতে চাচ্ছি এখন যে আপনি যদি একজন ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে চান তাহলে একই অ্যাকাউন্ট থেকে আপনি এটা করা পসিবল, আপনাকে এর জন্য নতুন করে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন হবে না। সো যদি আপনি একজন ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি আপনার যে অ্যাকাউন্টটি আছে আপনার অ্যাকাউন্ট থেকে সেটিংস যে অপশনটা আছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি ক্রিয়েট এ কোম্পানি সেটিংসের একদম লেফট সাইডে যে আমার মেনু বারটা আছে, মেনু বারটাকে স্ক্রল করে নিচে চলে যান, একদম নিচে দেখুন ক্রিয়েট এ কোম্পানি বলে একটা অপশন আছে। এই ক্রিয়েট এ কোম্পানি অপশনটাকে সিলেক্ট করুন। ক্রিয়েট এ কোম্পানি এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে একটা অপশন আসে, দেখেন আর ইউ এ ক্লায়েন্ট। এইখানে যদি আপনি এমন হয় যে হ্যাঁ আপনি ক্লায়েন্ট হিসেবে আদার্স ফ্রিল্যান্সারদের হায়ার করতে যাচ্ছেন তাহলে ক্রিয়েট এ ক্লায়েন্ট কোম্পানি এই অপশনে ক্লিক করুন। এখানে আপনার একটা কোম্পানির নেম দিতে বলছে, আপনি এখানে আপনার ইচ্ছা মতো একটা কোম্পানির নেম দিয়ে দেন, এখানে কোনো সমস্যা নেই, এখানে যে কোনো নামই আপনি দিতে পারবেন। এখানে এমন কোনো নেই যে আপনাকে একটা নির্দিষ্ট প্রোডাক্টের নাম দিতেই হবে, আপনি এখানে চাইলে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট ক্লায়েন্ট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করেন। অপশনতে ক্লিক করলে দেখেন এখানে আপনার পরবর্তীতে যখনই আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন করবেন দুটো অপশন এখানে আপনাকে সে অ্যাভেলেবেল দেখাবে। একটা হচ্ছে যেটা আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। সেটা খুবই ইজি এবং আপনি অনেক দ্রুত অনেক সহজভাবে আসলে এই সেম অ্যাকাউন্ট থেকেই দুটো অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারছেন। তো আমরা আজকের আপওয়ার্কের পুরো প্রসেসটা দেখলাম, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেন আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েটের থ্রুতে আমরা কিভাবে জবে বিড করতে পারবো এবং জবে বিড করার জন্য কোন কোন বিষয়গুলি আমাদের দেখা উচিত, এছাড়া কিভাবে পেমেন্ট মেথড সেট আপ করতে হয়, এবং আপনি যদি চান যে আপনার যে আপওয়ার্কে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটির সাথেই আপনি একটি ক্লায়েন্টের অ্যাকাউন্ট চালাতে, সেটিও আপনি কীভাবে করবেন এই পুরো প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেল থেকে আপনি আরও আপডেট পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি তাদের সবার সাথে এই চ্যানেলটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।